যেটা বলছিলাম যে একজন ভালো অ্যাস্ট্রোলজার হলে, প্রথম থেকেই বলছি, একজন একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে তার মেন টার্গেট কি? ভালো লেভেলের প্রেডিকশন করা এবং প্রেডিকশনের মধ্যে অ্যাকুরেসি আনা। ঠিক আছে, এটাই হচ্ছে একজন ভালো জ্যোতিষীর গুণাগুণ। এটা সবাই মেনটেন করার চেষ্টা করে। এবার আমাদের প্রেডিকশন করার জন্য যা যা প্রয়োজন, যা যা শেখার, আমরা সেগুলোই শিখবো। ঠিক আছে, এবার এই যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এটা এত বড় সাবজেক্ট যে অনেকে কি করে এর মধ্যে না গুলিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে টুরিয়ে একদম মানে কনফিউজ হয়ে বসে থাকে। ঠিক আছে, তার 10টা প্রেডিকশন এলো, 10টার মধ্যে হয়তো একটা দুটো কোনো মতে ঠিকঠাক আসে, বাকিগুলো সব একেবারে গুলিয়ে ডাল করে ফেলে। ঠিক আছে, তো আমরা এতদিন বড় বড় ক্লাস করতে গিয়ে ছোট ছোট জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হারিয়ে ফেলেছি। তো সেগুলো আজকে আলোচনা করবো। আজকে যেহেতু অনেকে নেই, তো আমরা সেই ছোট জিনিসগুলো আলোচনা করব। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাস্ট্রোলজিকে আরো বেশি সুন্দর করে, কিন্তু ওই সৌন্দর্য আমরা যদি খুঁজতে যাই, আমরা তো এখন বেসিক চলছে, বেসিকের সাথে ওই পার্টগুলো যদি আমরা অ্যাড করি হারিয়ে যাবো। ঠিক আছে, তো আমরা যে ইম্পর্টেন্ট যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে এবার আমরা অল্প অল্প করে আজকে আলোচনা করব। প্রথমে অনেক অ্যাস্ট্রোলজারের মুখে শুনেছি আমরা যে কেন্দ্রস্থ ঘর, তারপরে ত্রিকোণ ভাব বা কেন্দ্র ভাব বা দুঃখ স্থান ইত্যাদি আমরা অনেক নাম শুনেছি। ঠিক আছে, এগুলো কি আমরা জানি? কোনোদিন শুনেছি এগুলো? কেউ কি শুনেছে এগুলো? হ্যাঁ, ত্রিকোণটা শুনেছি, আর ওই ভাগ্যাধিপতি কর্মাধিপতি এইগুলো শুনেছি। আচ্ছা, ভাগ্যাধিপতি কর্মাধিপতি আমাদের তো অলরেডি এতদিনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, নবম স্থান, যেটা নবম স্থানের অধিপতি। হ্যাঁ, যে স্থানের যেই অধিপতি তার একটা নাম হয়। নবম স্থান হচ্ছে ভাগ্য, তাই ওটাকে বলে ভাগ্যের অধিপতি বা ভাগ্যাধিপতি। ঠিক আছে, আর যদি সপ্তম ভাবের কোন অধিপতি হয় তাকে কি বলে? সপ্তমপতি বা জয়াপতি বলে। জয়া, জয়া মানে হচ্ছে আগের দিন বলেছেন। হ্যাঁ, তো এরপরে যে আজকে আমরা ঘরগুলোকে শিখবো। প্রথমে আমরা শুনেছি কেন্দ্র ভাব বা কেন্দ্রে গ্রহটা বসে আছে, এর জন্য আপনার রাজযোগ হয়েছে ইত্যাদি ওয়ার্ড আমরা শুনতে পাই। কেন্দ্র ভাব হচ্ছে কি? বলছে লগ্ন থেকে টোটাল আমরা 12টা ঘর পাই। এই 12টা ঘরের মধ্যে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম এই ভাবগুলোকে কেন্দ্র ভাব বলে। আমি কি ডিসপ্লে শেয়ার করবো? না বুঝলে দাদা একটা কথা জিজ্ঞাসা করছি, নবতারা চক্র আর নবাংশ চার্ট এই দুটো কি আলাদা জিনিস? সম্পূর্ণটাই আলাদা, নবাংশ চার্টটা আলাদা। ঠিক আছে, ওটা একটু আগে আমরা বেসিকটা কমপ্লিট করি, তারপরে নবাংশ চার্টটা করব। নবাংশ চার্টটা শিখে গেলে আরো অনেক সুন্দর অ্যাকুরেসি আসে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, এক একটা সিঁড়ি ধাপে ধাপে পার করবো। হ্যাঁ, ওই আমরা এই চক্করে পড়বো না যে আমরা দুদিনে সব শিখে যাবো, তাহলে কিছু শেখা যাবে না। আচ্ছা, ওকে, আমি তাও আজকে নবাংশ চার্টটা একটুখানি দেখিয়ে দেবো। হ্যাঁ, জিনিসটা একই কিনা সে আপনি পরে যেদিন শেখাবেন সেখানে, আমি জিনিসটা এক কিনা সেটাই জানার জন্য। আচ্ছা, আমরা কোন ফরম্যাট রাখবো এটা? না না, ওইটাই রাখুন, পুরোনোটা, এটা কিছু বুঝতে পারি না। কিন্তু এটাকে শিখতে পারলে কত সহজ। এই যে আজকে ধরুন আমি কেন্দ্রের ভাবগুলো করাবো, ঠিক আছে? আরে এই ভদ্রলোক কোথা থেকে চলে আসে আবার? ফ্রি অফ কস্ট। ঠিক, তো এই ঘরটা লগ্ন। আমাদের ওই চার্টে আমরা কি করেছি, লগ্নকে সবসময় মুভ করিয়েছি, তাই না? 12টা ঘরের মধ্যে এই ছকটার মধ্যে পার্থক্য আমি আজকে শিখিয়ে দিচ্ছি, একদম ইজি। এটার থেকে এটা অনেক সময় ইজি মনে হবে। এর মধ্যে অনেকগুলো জিনিস আপডেট করা আছে, যেমন ডিগ্রি আছে, ঠিক আছে, লগ্ন ফিক্সড আছে। কিন্তু এতে কি হবে, সবার আগে এটাকে জানতে গেলে রাশির নাম্বার মুখস্থ করতে হবে, নয়তো পারা যাবে না। 1 নাম্বার মেষ রাশি, ঠিক আছে, 7 নাম্বার তুলা রাশি, এরকম করে মুখস্থ করে ফেলতে হবে। 12 নাম্বার মীন রাশি, ঠিক আছে, মুখস্থ না হলে রাশিকে ধরা সহজ হবে না। এই যে 10 নাম্বার মকর রাশি, ওকে, এটা কর্কট রাশি। ঠিক আছে, এইভাবে এই 12টা ঘর হলো। ওকে, এই 12টা ঘরের মধ্যে এই এই চার্টের ক্ষেত্রে লগ্নকে কি করেছে, লগ্নকে ফিক্সড করে দিয়েছে। লগ্নই থাকবে প্রথম ভাবে, কারণ লগ্ন হচ্ছে
ভাবের প্রথম ভাব, তাই তো? 1 নাম্বার ঘর হচ্ছে লগ্ন। এর জন্য এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটের একদম শুরুর ঘরটাই হচ্ছে লগ্নকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটুকু বোঝা গেল তো যে লগ্ন এখানে ফিক্সড। আর আমরা পুরোনো চার্টে কি করেছি, লগ্নকে মুভ করিয়েছি, রাশিকে ফিক্সড করে রেখেছিলাম। এটা মেষ রাশি ছিল পুরোনো ঘরে, তাই তো? এটাই তো পুরোনো ছক, তাই তো? পুরোনো ছক তো এটাই। আমরা ছক কাটা শিখেছি তো, না বাড়িতে প্র্যাকটিসও করিনি? না সেটা হ্যাঁ, তো আমরা এই নতুন ছকে আমরা কি দেখলাম, যে আমাদের লগ্ন হয়ে গেছে ফিক্সড, ঠিক আছে, আর রাশিগুলো মুভ করছে, শুধু এইটুকুই পার্থক্য, আর কিছু নয়। আর হচ্ছে ডিজাইনটার মধ্যে পার্থক্য, আর কিছু না, বাকি সব একই, বাকি সব যেমন প্রেডিকশন করতে হয় তেমন। ওকে, তাহলে এখানে লগ্নটা কাউন্ট করে তারপরে 2 নম্বর ঘর কোনটা ধরবো? এটাই, এই যে এটা তো লগ্ন, লগ্ন তো সবসময় 1 নাম্বার, আর এই জন্ম ছকের এই ফরম্যাটে লগ্ন আমি কি বলেছি, ফিক্সড। লগ্ন সবসময় এই ঘরেই হবে। রাশির নাম্বার অনুযায়ী রাশিকে আমরা ধরতে পারবো, কারণ রাশি এখানে মুভ করছে। ঠিক আছে, আগে কি হতো, লগ্ন মুভ করতো আগের ফরম্যাটে, যেমন এখানে 11 নাম্বার। হ্যাঁ, 11 অর্থটা কি? এখানে 11 অর্থ হচ্ছে, এখানে প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার দেয়া আছে, এই নাম্বারের অর্থ হচ্ছে রাশি। ঠিক আছে, যদি আমি ধরি এটা 8 নাম্বার আছে, তাহলে 8 নাম্বারে কি রাশি পড়ে? বৃশ্চিক। কারেক্ট। তার মানে এনার বৃশ্চিক রাশি হচ্ছে এই 8 নাম্বার। ঠিক আছে, এবার আমরা এইটুকু কি বলতে পারি যে বৃশ্চিক রাশি এনার কততম ভাবে পড়েছে? সেইটাই তো বুঝতে পারছি না কিভাবে। 10 নাম্বার। এই যে 1 নাম্বার, 10 নাম্বারে। এটা 1 নাম্বার, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 11, এটা 12। এ তো পুরো কিত খেলার মতন গেল। মনে হয় ওইটাই সুবিধা। আমি তো প্রথমে ওটাতেই যাওয়া যাক। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। আমাদের পড়া নিয়ে কথা, আমাদের শেখা নিয়ে কথা। আচ্ছা, এখানে দেখছি যে আমরা কি পর সাজানো ঘরগুলো, মানে কাউন্টিং সুবিধা। এরও কিছু ভালো দিক আছে, ওরও কিছু ভালো দিক আছে। ঠিক আছে, এরও অনেকগুলো বেনিফিট আছে এই চারটা দেখার, ওরও অনেকগুলো বেনিফিট আছে। এই যে আবার এসে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা কি দিয়েছিলাম, লগ্নতে আমরা 11 নাম্বার ঘর দেখেছিলাম না? 11 লেখা ছিল লগ্নে। সেই 11 অর্থাৎ কি, মানে 11তম রাশি। ঠিক আছে, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2, ঠিক তেমনি এরকম যেতে যেতে এটা 7, এটা 8, এটা 10, এটা হচ্ছে 11। ঠিক আছে, এই 11 নাম্বার রাশি কি হচ্ছে, কুম্ভ রাশি তো। তার মানে ব্যক্তির কুম্ভ লগ্ন হলো। আর আমরা বলেছিলাম যে মঙ্গল তার কততম ভাবে বসেছিল, তাই না? মঙ্গলে 10 নাম্বার লেখা ছিল। মঙ্গলে কত নাম্বার লেখা ছিল? মঙ্গলে 10 নাম্বার। 8 নাম্বার লেখা ছিল। 8 ঠিক আছে, 8 নাম্বার লেখা ছিল, যার জন্য এটা কি রাশি হয়েছে, বৃশ্চিক। ক্লিয়ার? এবার এই ছক আর ওই ছকের মধ্যে পার্থক্য বোঝা। এই ছকের মধ্যে হয়েছে কি, আমাদের ত্রিকোণ খুঁজতে প্রবলেম হয় এই ছকের মধ্যে, কিন্তু এর রাশি খুঁজতে ভীষণ সুবিধা। রাশি সপ্তম ভাবে দৃষ্টি যদি বলি, সপ্তম ভাব চোখ বন্ধ করে একদম সুন্দর এই ঘরে দেখতে হবে, সামনে যেটা যে সেটাই সপ্তম ভাব। এটা এই একটা সুবিধা আছে। এই যে এই কোণার ভাবগুলো, এর সপ্তম ভাব কোনটা, এটা এর উল্টো পাশে। ঠিক আছে, এইভাবে এর সপ্তম ভাব দেখা হয়। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে আমাদের আজকে যেটা পড়ার উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কেন্দ্র ভাব নিয়ে পড়বো বলেছিলাম, তাই তো? যে কেন্দ্র ভাব কি, এগুলো আমরা শুনেছি কিনা। কেন্দ্র ভাব হচ্ছে 1, 4, 7, 10। ঠিক আছে, এই চারটে ভাব হচ্ছে কেন্দ্র বলে। ঠিক আছে, এটুকু মনে থাকবে। কেন্দ্র ভাবের গ্রহের রেজাল্ট একরকম হয়। ঠিক আছে, আবার ওই একই গ্রহ যদি আমরা কোনো ত্রিকোণ ভাবে বসাই, ত্রিকোণ ভাব কোনটা? ত্রিকোণ হচ্ছে 1, 5 আর 9। ঠিক আছে, এই ত্রিকোণ কয় প্রকারের? 4 প্রকারের ত্রিকোণ হয়। প্রত্যেকটা ত্রিকোণে কটা করে রাশি থাকে, মানে কটা করে ভাব থাকে? 1, 2, 3,
তিনটে, হ্যাঁ। তো তিনটে করে রাশি থাকলে এরকম আমি কটা বলেছি, 12টা ভাব আছে আমাদের। তাহলে 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 4টে বেরোচ্ছে তো, 4টে বেরোচ্ছে। তো 4টে আমাদের ত্রিকোণ হবে। প্রথম ত্রিকোণের নাম কি? ধর্ম, ঠিক আছে, তারপর একটা অর্থ, তারপর একটা কাম। এই কাম মানে হচ্ছে অন্য কিছু নয়, এটা হচ্ছে মানে ওয়ান টাইপ অফ ইচ্ছা, ঠিক আছে, কর্ম। আর এর পরে যে মানে ত্রিকোণ রয়েছে সেটার নাম হচ্ছে মোক্ষ বা ধর্ম, সরি মোক্ষ, হ্যাঁ, ঠিক আছে। এগুলোর মধ্যে এই এটা আমরা যখন ডিএনএন শিখবো, মানে ভৃগু নন্দী নারী শিখবো, তখন এই ত্রিকোণ থেকেই প্রেডিকশন হবে, আর কিচ্ছু দরকার হবে না ওতে। এত সুন্দর ইজিলি আমি শিখিয়ে দেবো, এই ত্রিকোণ থেকে প্রেডিকশন করা যাবে, ঠিক আছে। এই ত্রিকোণ তাহলে আজকে আমরা কটা ত্রিকোণ শিখলাম? 4টে। কটা? 4টে ত্রিকোণ। ধর্ম ত্রিকোণে যে গ্রহগুলো বসে অর্থাৎ 1, 5, 8, 9, এই হচ্ছে ধর্ম ত্রিকোণ। এই ধর্ম ত্রিকোণে যে গ্রহগুলো বসবে, ঠিক আছে, এটা জন্মছক অনুযায়ী আলাদা হবে না, কারণ রাশি সবার ফিক্সড, তাই তো। মেষ রাশি তো মেষ রাশি হয়, তো মেষ, এদিকে পঞ্চম মানে কন্যা, আর এদিকে কি হবে? এটা ধনু রাশি, সরি এটা সিংহ রাশি হবে, সরি, হ্যাঁ। তার মানে প্রথম মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই ত্রিকোণ গুলো হয় কিভাবে, এটুকু কি জানা আছে? আচ্ছা, যদি কোনো রাশিতে কোনো ঘরে যদি কিছু না থাকে তাহলে? না থাকবে, না থাকবে। এই ঘরে যেমন শুধুমাত্র কেতু বসেছে এই ত্রিকোণে, ধর্ম ত্রিকোণে কে বসেছে? অনলি ফর কেতু। হ্যাঁ। তো এবার ওই ব্যক্তির জীবনে ধর্ম কি হবে? কেতু কিসের কারক? মুক্তি, মানে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার কারক। কেতু হচ্ছে ডিপ অ্যানালাইসিস করার, মানে যে কোনো জিনিসকে না একদম চুলচেরা বিশ্লেষণ একমাত্র কেতু করে। আর কেতুর প্রফেশনে আমরা সেলাই কাজ দেখতে পাবো, কেতুর প্রফেশনে অ্যাস্ট্রোলজি দেখতে পাবো, কেতুর প্রফেশনে আমরা হেয়ার কাট দেখতে পাবো, ঠিক আছে, এগুলো সব কেতুর প্রফেশন। আর এই যতগুলো আমি 3টে প্রফেশন বললাম, 3টে প্রফেশনই খুব টাফ, যে কেউ চুল কাটতে পারবে না, তো সূক্ষ্ম কাজ, ঠিক আছে। অ্যাস্ট্রোলজি ভীষণ সূক্ষ্ম রিসার্চ হয়। আরেকটা কি বলেছি? সেলাই কাজ। সেলাইও ছোট ছোট না, ওকে। তো এই ধর্ম ত্রিকোণে যেই গ্রহই বসবে তার একটা রিলেশনশিপ হয়। রিলেশনশিপের আমি চার্ট দিয়ে দিয়েছি। কেতু সম্ভবত মানে মামা বাড়ি, রাইট? কেতু কি রিলেশন? তো যাই হোক, যে মানে কেতু তখন এই ব্যক্তি জন্মে এনার সেবা করার জন্য এনার জন্ম হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তার ধর্ম ত্রিকোণ। তারপরে কি বলেছিলাম? অর্থ ত্রিকোণ। অর্থ ত্রিকোণ কি 2, 6, 10 দুটোই আমাদের ইকোনমি দেখে, মানে 3টে ঘরই আমাদের ইকোনমির সাথে জুড়ে থাকে। am I right or wrong? 2 নাম্বার ভাব তো অর্থ ভাব। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে সেবা, সার্ভিস, তাই তো। 10 ভাব কি? কর্ম, কর্ম। হ্যাঁ। তাহলে এটা হলো অর্থ ত্রিকোণ। তারপর হচ্ছে কি? কাম ত্রিকোণ। 3 নাম্বার হচ্ছে পরাক্রম, তাই তো। 3, 7 7 হচ্ছে কি? ফ্যামিলি, হাজবেন্ড, বিবাহিত জীবন। 11 11 এটা হচ্ছে আমাদের ইচ্ছা পূরণ, মানে এই দেখেছো, মানে প্রত্যেকটা হচ্ছে কি কাম ত্রিকোণ, কামনাকেই পূর্তি করাচ্ছে। তৃতীয় ভাব কি? মানে পরাক্রম, শক্তি, সাহস, সমৃদ্ধি, নিজেকে রিপ্রেজেন্ট করা, ওয়ান টাইপ অফ ইচ্ছা এটা, তাই না। তারপরে কি সপ্তম ভাব, এটা তো একদম অবশ্যই ফ্যামিলি লাইফে যেতে গেলে কামনা বাসনা অবশ্যই থাকবে। তারপরে কি? এখান থেকে ফ্যামিলি বৃদ্ধি, এটাও একটা ওয়ান টাইপ অফ কামনা বাসনা। আর 11th হাউস তো সম্পূর্ণ কিছু চাহিদা, সবকিছু চাই আমার, তাই তো। সেটাই হচ্ছে, এর জন্য এটাকে বলে কাম ত্রিকোণ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোক্ষ ত্রিকোণ। মোক্ষ, মুক্তির ত্রিকোণ। এটা হচ্ছে কি? 4, 8, তাই তো, 4, 8 আর 12, এগুলো মানে কেউ আগে শুনেছি, তাই না। এগুলো এই কটা রাশি তো বাকি আছে, আর তো কেউ নেই, সবার তো হয়ে গেছে। 4, 8, 12, 4 নিজের গৃহ, শিক্ষা, তাই তো। 4 অষ্টম ভাব হচ্ছে কি? পীড়া, দুঃখ, তাই তো। এই দুঃখ থেকে মানুষ কি করে? প্রথমে এখান থেকে শুরু করে, দুঃখ পেলে তারপরে কোথায় চলে যায়? মুক্তির দিকে চলে যায় মানুষ। আর এই মুক্তির যে কোণ, এটাকে সব থেকে শেষে রাখা হয়েছে। আচ্ছা, এই ত্রিকোণ গুলো না
এর একটা রাশির কারক তত্ত্ব অনুযায়ী হয়। যেমন ওই যে আমি হয়তো সম্ভবত অনেক চ্যানেলে ভিডিও দিয়েছি, প্রত্যেকটা রাশির এক একটা কারক তত্ত্ব কি। এটা অগ্নি, ঠিক আছে, এটাও অগ্নি, পঞ্চম ভাব অগ্নি, এই নবম ভাবটাও অগ্নি। অর্থাৎ অগ্নি অগ্নি মিলে হলো ধর্ম ত্রিকোণ। এর জন্য আগুনকে সব থেকে বেশি পবিত্র তালিকায় রাখা হয়েছে। আগুনই একমাত্র সেই জিনিস যার সবকিছুকে পবিত্র করার ক্ষমতা আছে। ঠিক আছে, এর জন্য আমরা এই ধর্ম ত্রিকোণে যে গ্রহ পড়বে সেই গ্রহেরই আধিপত্য কি হবে বা ব্যক্তির জীবনে এরকম ব্যাপার? না, আধিপত্য না, ওই ব্যক্তিকে ওই ধরনের সেবা লাইফে মানে বিল্ড করতে হবে। ঠিক আছে, এখানে যদি সূর্য থাকতো, কেতু না থেকে তাহলে মেষ রাশিতে সান আছে, তাহলে কি হবে, ওই ব্যক্তি কি করবে? আইডিয়া কোনো? আমি যে মাত্র বললাম কেতুকে সেবা করতে হবে, কেতু রিলেশনশিপকে সেবা করতে হবে। কেতু রিলেশন কি কি করেছিল? নেতৃত্ব, আত্মবিশ্বাস, এগুলো তো আরে সূর্য হচ্ছে বাবা, হ্যাঁ, তো বাবার সেবা করতে হবে এখানে। ও আচ্ছা আচ্ছা, এবার বোঝা গেল? আচ্ছা। চন্দ্র থাকলে মা, হ্যাঁ, চন্দ্র থাকলে মা। ওকে, বৃহস্পতি গুরুদেব, গুরুদেব, বাড়ির বয়স্ক লোকজন। আচ্ছা। ঠিক আছে, এটার আমি লিস্ট দিয়ে দিয়েছি তো, একদম সুন্দর রিলেশনশিপ দেওয়া আছে। না, আমার কথা হচ্ছে রিলেশনটা তো বুঝলাম যে এই ঘরের জন্য এই রিলেশন, সেটা বুঝেছি। না, আমি বলতে চাইছি যে তাহলে ঘরের কি জন্য রিলেশন বলিনি তো, গ্রহের জন্য বলেছি। সরি সরি সরি, হ্যাঁ মানে মিস্টেক, ওটা গ্রহের জন্য রিলেশন বলেছেন। তাহলে কি সেই মানে যদি আমার এই ধর্মক্ষেত্রতে, তাহলে আমাকে তার সেবা করতে হবে, এটাই সেবা করার জন্যই আপনার জন্ম হয়েছে। আপনার জন্ম এই কারণেই হয়েছে, আপনাকে সেবা করতে হবে। কারণ আমরা আজকে কি করছি, আমরা অ্যাস্ট্রোলজিকে নিয়ে পড়ছি কেন? আমাদের জীবনকে জানার জন্য, রাইট? আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জন্মানোর উদ্দেশ্য কি, আমাদের পূর্বকর্মে আমরা কি করেছি, ঠিক আছে, সেই উদ্দেশ্য কি। পূর্বকর্মকে কে বিয়ার করে? রাহু কেতু। ঠিক আছে, রাহু যে ভাবের মধ্যে বসে থাকে সেটা হচ্ছে আগের জন্মে অসম্পূর্ণ কর্ম, সেটা আপনি এই জন্মে কর্ম কমপ্লিট করতে এসেছেন, মানে সেটা সম্পর্কে ওই ব্যক্তির চাহিদা বেশি থাকে। রাহু যার যে ভাবে থাকে, ওকে, সেই ভাবকে ও আরো মানে এক্সপ্লোর করার চেষ্টা করে। ওকে, যদি বাবা মা না থাকে তাহলে তার সে কি কার সেবা করবে? পিতৃতুল্য। পিতৃতুল্য বাবা মা নেই এমন কেউ হয়েছে? বাবা মা ছাড়া পৃথিবীতে আসে কি করে? না না, ধরুন বর্তমানে নেই, তাহলে সেবাটা কার করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ধরুন আমি আমার ক্ষেত্রে বলছি, আমার বাবা গত হয়ে গেছে, কিন্তু আমি এই ত্রিকোণটা আজকে জানতে পারলাম যে আমার জীবনে এটা আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি যতদিন ছিল আমি ততদিন তার কিছু করতে পারিনি, কারণ আমি অজ্ঞ ছিলাম, সেই অর্থে সেবা করতে পারিনি। এটাই তো আপনার প্রশ্ন, তো এখন কি করব, তাই তো? হ্যাঁ, বা কারো যদি ছোটবেলায় বাবা গত হন, সে কি করবে? বাবা বা মা। এবার এক একটা গ্রহের এক একজন দেবতা হন। সূর্যের ক্ষেত্রে যেমন শ্রীরাম, তো তখন আমরা রাম ঠাকুরের পুজো করতে পারি, ঠিক আছে, শ্রীরাম আমরা পুজো করতে পারি। বা পিতৃতুল্য এরকম সমাজে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে যারা পিতৃতুল্য, যেমন শ্বশুর হতে পারে, ঠিক আছে, বা সমাজে কোনো বয়স্ক বৃদ্ধ ব্যক্তি হতে পারে, বন্ধুর বাবা হতে পারে, ঠিক আছে, এরা সবাই তো পিতৃতুল্য না? এই ব্যক্তিদের সেবা করাটা উচিত, এর জন্যই আমাদের জন্ম হয়েছে। এবার বাকি যে সেকেন্ড ভাব আছে, এটা হচ্ছে প্রথম ভাব হয়ে গেল, আমি কালার চেঞ্জ করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। এবার হচ্ছে সেকেন্ড ভাব কি, 2, 6, 10, এটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ। এবার এই রাশিতে মানে এই কোণের মধ্যে যে সমস্ত গ্রহগুলো বসে থাকবে, এরাই আমাদের জীবনে সম্পদ, অর্থ এবং আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা টোটালটা এদের নিয়ন্ত্রণে আসবে। ঠিক আছে, আমরা জীবনে কি অর্থ উপার্জন করব, কিভাবে ইনকাম করব, এই গ্রহগুলোর বাইরে গিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, এরাই হচ্ছে আমাদের হেল্প করবে। এবার এর মধ্যে প্রত্যেকটা ভাবে রিলেশনশিপ পাওয়া যাবে, প্রত্যেকটা মানে গ্রহের। যেমন এখানে চন্দ্র আছে, বৃহস্পতি আছে, শনি আছে, ঠিক আছে। শনি হচ্ছে প্রফেশন, শনি হচ্ছে লেবার, শনি হচ্ছে বড় বাড়ির একদম বৃদ্ধ বয়স্ক মানুষ যাদের মধ্যে প্রচুর এক্সপেরিয়েন্স আছে। আর বৃহস্পতি হচ্ছে গুরু বা বাড়ির বৃদ্ধ লোক।
চন্দ্র হচ্ছে মা, অর্থাৎ এই যে আমরা তিনটে গ্রহ পেলাম, এখানে আবার বুধ পেয়ে গেছে, বুধ হচ্ছে ছোট ভাই বোন। এরা এই ব্যক্তিকে, এটা জানি না কার জন্মছক, এরা ওই ব্যক্তির ফাইন্যান্সে খুব ওতপ্রোত ভাবে হেল্প করবে, ঠিক আছে? হুম ক্লিয়ার করতে পেরেছি? হুম হুম হুম। এরপরে আরেকটা কি ত্রিকোণ আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। হ্যাঁ, কাম। হ্যাঁ, এরপরে আসে আমাদের কাম ত্রিকোণ। সেটা কত? 3, 7, 11, ঠিক আছে? 3, 7, 11 এইভাবে যে সমস্ত গ্রহগুলো থাকে এরা আমাদের ইচ্ছাকে বৃদ্ধি করে, ঠিক আছে? এরা কি করে? এরা সম্পর্কে সমর্থন দেখায়। তৃতীয় ভাব কি? ছোট ভাই বোন, তাই তো? সপ্তম ভাব কি? টোটাল পার্টনার। 11th হাউস কি? বড় ভাই, মানে বড় দিদি, ভাই বোন, সামাজিক স্টেটাস, বন্ধু সার্কেল, টোটালটাই তো রিলেশনশিপ কে মেনটেন করছে না, ঠিক আছে? তারপরে তো মোক্ষ ত্রিকোণ তো অলরেডি আমাদের মুক্তির কারক গ্রহ। এইবার এই যে মোক্ষ ত্রিকোণে যে সমস্ত গ্রহগুলো থাকে তারা আবার এই যে অর্থ ত্রিকোণের থেকে বাম্পার রেজাল্ট দেয়। এটা তো আবার কেমন হলো? এটা তো মোক্ষ ত্রিকোণ, এটা তো কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ডিস্ট্রয় করে বা কাট করে তাকে মুক্তির দিকে নিয়ে যাওয়া, কিন্তু এটা কি করে রেজাল্ট দেয়? মোক্ষ ত্রিকোণে যে গ্রহগুলো থাকবে, হ্যাঁ এটা ঠিক, মোক্ষ ত্রিকোণ কি কি হবে? 4, 8, 12, রাইট? 4, 8, 12 এই হচ্ছে মোক্ষ ত্রিকোণ। এই মোক্ষ ত্রিকোণে যে গ্রহগুলো থাকবে তারা এই ব্যক্তিকে এই জীবনে উনি যা চান, ঠিক আছে, মানে ওই কারক গ্রহ, মানে যে গ্রহগুলো অবস্থিত সেই গ্রহের যে কারক তত্ত্ব ওই ব্যক্তিকে একদম ভরে ভরে দিয়ে দেবে শুরুতে। তার অল্প বয়স থেকে থাকে সেগুলো প্রাপ্তির দিকে একদম, মানে খুব ইজিলি পেয়ে যাবে সেগুলো। এর কারণ কি? মানুষের মধ্যে যখন মানে কি বলে এটাকে, আরে যখন কোনো জিনিস ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে, তখন তার প্রতি কি হবে? মোহ নষ্ট হবে, এটাকে বলে মোহ ভঙ্গ। যখন ব্যক্তির মধ্যে মোহই থাকবে না তখন সে ব্যক্তি কোথার দিকে যাবে? মুক্তির দিকে যাবে, যে দূর আমি জীবনে সব ভোগ করে ফেলেছি, আর দরকার নেই। এরকম বহু লোককে আমরা ইতিহাসে পড়েছি যে রাজপাট শেষ করে, রাজপাট ত্যাগ করে জঙ্গলে চলে গেছে, এরকম আছে না? গৌতম বুদ্ধকে দেখলেই তো বোঝা যায় উনি একজন তো রাজার ছেলে ছিল, ওনার জীবনে কিছুর অভাব ছিল না, সবকিছু ছিল, ঠিক আছে? তো ওই গৌতম বুদ্ধকে অ্যাস্ট্রোলজার কি দেখে প্রেডিকশন দিয়েছে এবার বোঝা গেল? এই মোক্ষ ত্রিকোণে কি ছিল, মানে কোন গ্রহগুলো অবস্থিত, এবং তার মধ্যে কোনো সন্ন্যাস যোগ কারক গ্রহ যদি দেখে থাকে, আমার কাছে ওনার জন্মছক নেই, আমি বলতে পারছি না, আমি দেখিনি, তবে এই দুটো কম্বিনেশন তার অবশ্যই থাকা উচিত। ক্লিয়ার করতে পেরেছি ত্রিকোণ? মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ। ওকে, পূর্বজন্মের এই যে কথাটা বললেন, পূর্বজন্মের যে ব্যাপারটা এই জন্মে বাড়িয়ে দেবে, মানে এই ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করুন। পূর্বজন্মের সাথে কি রিলেটেড এখানে? ওটা তো রাহু কেতুর উদাহরণ দেওয়ার সময় বলেছিলাম। হ্যাঁ, মানে সেটাই আবার কি বলছি। বলবো? হ্যাঁ, ওটা আরেকবার একটু ক্লিয়ার করুন। মানে পার্টিকুলারলি কি শুধু রাহু আর কেতুই দায়ী থাকবে পূর্বজন্মের কোনো কর্মের সাথে? না না না, বাকি সব গ্রহই তো আমাদের কর্মের ফলেই তো পেয়েছি। রাহু কেতু কি করে? আগের জন্মে যে সমস্ত পেন্ডিং কর্ম করে রেখে এসেছি সেগুলোকে তারা বিয়ার করে রাহু। আর কেতু কি করে? যে কর্ম আমরা অলরেডি মানে পাস আউট করে ফেলেছি, সে কর্ম করেও ফেলেছি, তার কর্মফল ভোগও করে ফেলেছি, ঠিক আছে, তার জন্য ওই ভাব থেকে ওই ব্যক্তিকে মুক্ত করে। কেতুর কাজ কি? মুক্তি দেওয়া, রাইট? ওই ব্যক্তিকে ওই ভাবের থেকে মুক্তি প্রদান করে দেয় কেতু। কারণ কেতুর কাছে যখনই রেজাল্টের জন্য ব্যক্তি যায় তখন কেতু তাকে বলে তোমার এটা আগের জন্মে কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমরা কেতুকে কিন্তু নেগেটিভ ভাবি যে উনি রেজাল্ট প্রদান করেন না, আমার যেটা চাই সেটা প্রদান করেন না, ঠিক আছে? কারো যদি সপ্তম ভাবে কেতু থাকে, তার ফ্যামিলি লাইফ কি করবে? একদম ডিস্টার্ব করে দেবে। কারণ কেতু যখনই ফ্যামিলি ডিজায়ার নিয়ে আসবে ব্যক্তির, তখন কেতু বলবে তোমার হয়ে গেছে, এই মানে ফ্যামিলি লাইফ লিড করেছো, তুমি জীবন মানে বেঁচে ফেলেছো, আর কি বলে, সরি বেঁচে ফেলা না, মানে বেঁচে নিয়েছো, মানে তুমি ওই জীবন অলরেডি কাটিয়ে ফেলেছো, ওই রেজাল্টও ভোগ করে ফেলেছো, এবং তুমি তোমার কর্ম
খুব ভালো করেছো, এর জন্য তোমার এখানে আমি কেতু বসে আছি, তোমার এই ভাবে আর আসতে হবে না, তুমি নেক্সট ভাবে চলে যাও। নেক্সট ভাব কোথায়? রাহুর কাজ কমপ্লিট করো। রাহু আর কেতু দুজনেই মুক্তিকারক গ্রহ। রাহু কি করে? ওই যে একটু আগে কি বললাম, মানে মোক্ষ ত্রিকোণে কি বললাম, যে গ্রহগুলো বসে তারা কি করে, সেই জিনিসগুলো, সেই ডিজায়ার গুলো খুব তাড়াতাড়ি ফুলফিল করে দেয়, যাতে ওই ব্যক্তির মধ্যে মোহ না থাকে। রাইট? কেতু কি বলে? কেতু বলে দূর, এগুলোর দরকারই নেই, আসার আগেই বলে দরকার নেই। ওকে, তো রাহু যেই ভাবে বসে থাকে সেটা হচ্ছে আমরা আগের জন্মের পেন্ডিং কর্ম করে এসেছি, সেটা ইনকমপ্লিট, তার জন্য ওই ভাবে বসে থাকে। রাহু যেই ভাবেই বসে থাকবে সেই ভাবে ওই ব্যক্তির নলেজ থাকবেই থাকবে। এর কারণ আগের জন্মে আমরা যে পেন্ডিং কাজটা করেছি তার যে নলেজ, তার যে জ্ঞানের ভান্ডার, তার যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, সেটাকে আমরা এই জীবনে ক্যারি করছি। এর জন্য কিছু কিছু মানুষ একসাথে 4-5 রকমের ভাষাতে এক্সপার্ট হয়ে যায়। কি করে? অথচ একই স্কুলে পড়ছে, ওনার সহপাঠী আছে, ওনার ফ্যামিলির লোকজন আছে, তারা কেন পারে না? তাই তো? যদি কেউ বলে এটা এনভায়রনমেন্টের উপরে মানে এফেক্ট করছে, ঠিক আছে, ওনার শেখার আগ্রহ রয়েছে, কিন্তু অন্য বাচ্চাদের থেকে ইনি কেন এগিয়ে চলে যায়? কারণ ওনাকে রাহু সেই সাপোর্টটা দিচ্ছে। কি করে দিচ্ছে? আগের জন্মের তার এক্সপেরিয়েন্স থেকে। ওকে, এই যে অ্যাস্ট্রোলজি আমরা যে বলি না, অ্যাস্ট্রোলজি একটা জীবনের মানে একটা জন্মের সিলেবাস নয়, এটা এটা হচ্ছে জন্ম জন্মান্তরের সিলেবাস। ওকে, তো আগের জন্মে যারাই অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করেছে তারা খুব অল্প বয়সে এই ফিল্ডে চলে আসবে। যেমন অলোক এসেছে, দিদিভাই এসেছেন, ঠিক আছে। আচ্ছা, কারো খুব যদি বেশি নবম স্থানে কেতু বসে থাকে, তার মানে তার আর ভাগ্যের দরকার নেই, এরকম ব্যাপার? ভাগ্যের দরকার নেই এরকম নয়, কেতু কি নবম, ধর্মের কারক তো। হ্যাঁ মানে তার তো ভাগ্যস্থানে নবম কেতু। ভাবটা কি? নবম ভাবটা কি? ধর্ম। ধর্মস্থানে যদি ধর্মের কারক গ্রহ চলে যায়, সে কি করে নষ্ট করে? তার মানে কি সে কি বলবে যে তোমার ধর্ম লাগবে না? ভাগ্য তো পরের কথা হলো, আরো সে কি বলবে ধর্ম লাগবে না? আরো করবে। এটা তার ভালো পজিটিভ দিক হলো, কিন্তু ওই ব্যক্তির মধ্যে ইচ্ছাটা না, তার ইচ্ছা সেইভাবে মানে অলৌকিক ইচ্ছা তাকে দেবেও না। ওই ব্যক্তির মনের মধ্যে কোনোদিন এটা স্বপ্নেও আসবে না যে আমার একটা ট্রেন কিনতে হবে, আমার একটা প্লেন কিনতে হবে। ঠিক আছে, ওনার মধ্যে এটা আসবে যে আমাকে একটা, যদি আমি ট্রেন কিনেও থাকি, এই ট্রেনটা যেন বাকিদের কাজে লাগে, এটা যেন ধার্মিক কাজে ব্যবহার করা যায়, মানুষের উপকারে যেন ব্যবহার করা যায়, তার চিন্তাধারার লেভেলটা এদিকে চলে যাবে। ক্লিয়ার? কিন্তু এর যদি উল্টো হয়, রাহু যদি চলে আসে ধর্মস্থানে, সবার আগে ধর্মের ঘরে অধর্মের প্রবেশ। রাহু হচ্ছে অধার্মিক প্ল্যানেট, ঠিক আছে। তখন হ্যাঁ, তো তখন কি করবো, ওই জায়গাটাকে আরো ডিস্টার্ব করে দেবে, ধার্মিক মানে স্থান যেটা, সেটাকে খুব খারাপ করে দেবে। ধর্ম নিয়ে উল্টো পাল্টা প্রশ্ন, এদের ফোনের মধ্যে হাজার প্রকারের অধার্মিক রিল চলতে থাকবে। এরা নিজের ধর্মকে অনেক সময় ত্যাগ করে অন্য ধর্মে বিয়েও করে নেয়। তো যে সমস্ত মেয়েদের জন্মছকে বা ছেলেদের জন্মছকে রাহু নবম ভাবে দেখা যায়, তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট হওয়া প্রয়োজন, ঠিক আছে। বাকি যোগগুলো তো অবশ্যই দেখতে হবে, শুধুমাত্র রাহু তো বিয়ে দেয় না, না, এর সাথে পঞ্চমপতি যদি রিলেশনশিপে চলে আসে, মানে পঞ্চম হচ্ছে প্রেম, সপ্তম হচ্ছে পার্মানেন্ট বিয়ে, আর নবম হচ্ছে ধর্ম। অর্থাৎ ওই ব্যক্তির বিয়ে ধার্মিক পদ্ধতিতে হবে না পালিয়ে বিয়ে করবে, সেটা নবম ভাব এর মধ্যে ডিসাইড করতে পারে। ক্লিয়ার হলো? না, এটাই শুনেছিলাম, মানে এর আগে একজনকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন তোমার তো ভাগ্যটাই খারাপ, তোমার ভাগ্যের মধ্যে কেতু বসে গেছে। ওই জন্য দিদি, আপনার আপনার কি ওই সেম কম্বিনেশন? হ্যাঁ, মানে নবমপতি কেতু। হ্যাঁ, আপনার কি আকাশ কুসুম ভাগ্য কিছু আছে, মানে চাহিদা কি আকাশ কুসুম কিছু থাকে নাকি আপনার? না না, হ্যাঁ, তো সেটাই বললাম। আপনি তো রিলেট করতে হয়, আপনি নিজেও ভেতর থেকে, আপনি ছোটবেলা থেকে ভীষণ ধার্মিক, সেটা আপনি নিজেও হয়তো ফিল করেন, বা ধর্মকে নিয়ে খুব জানার ইচ্ছা, ছোটবেলা থেকে সন্ন্যাসীদের সাথে আপনার খুব বেশি দেখা হতে পারে। আচ্ছা, কেতু যাদের সপ্তমে থাকে না, এদের একটা খুব ভালো মানে বোঝার উপায়, এদের ছোটবেলা থেকেই খেলতে যাবে, ঠাকুরের মূর্তি খুঁজে পাবে, ঠিক আছে। ছোটবেলা মানুষ তো খেলতে যায় এদিক ওদিকে, এরা ঠিক গিয়ে কোথায় ঠাকুরের মূর্তি কোথায় খুঁজে পেয়ে যাবে। ধার্মিক স্থানে এদের ঘুরতে যেতে ভালো লাগবে, খেলতে বসবে, মানে বাচ্চারা যেমন অনেক প্রকারের খেলাধুলো করে, কেউ রান্নাবাটি খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ গাড়ি নিয়ে খেলতে থাকে, কেউ মাটি নিয়ে খেলতে থাকে, কিন্তু এরা কি করবে, বলে তুই দুর্গা সাজ, আমি কালী সাজবো। এদের খেলাধুলোর ধরনটাই এরকম হবে। ক্লিয়ার? আমি মানে বোঝাতে পেরেছি?
হ্যাঁ হ্যাঁ সেটা বুঝছি। আর আরেকটা জিনিস আমরা কি জানি, রাহু যে ভাবে বসে থাকে সে ভাবের অধিপতি রেজাল্টকে বাড়িয়ে দেয়। কারণ রাহু হচ্ছে এক্সপ্লোরের কারক, সেটাকে বিস্ফোরণ ঘটানোর মতো এনার্জি রাহুর কাছে আছে। এবার দেখা গেল রাহু এইভাবে বসে আছে, এই ভাবটা মালিককে চন্দ্রমা, ইনি কি করবে, এখানে বসে চন্দ্রমার পাওয়ারকে বাড়িয়ে দেবে। আর কেতু হচ্ছে তার উল্টো। ওকে, কেতু যেমন এখানে বসে আছে, এটা হচ্ছে নবম ভাব, সরি 9 নাম্বার রাশি। এই 9 নাম্বার রাশি মানে হচ্ছে কি ধনু রাশি। ধনু রাশিতে বৃহস্পতির কি রেজাল্ট খারাপ করবে না, কারণ ইনি তো ধার্মিক স্থানে বসে আছে, তো ইনি কেন খারাপ করতে যাবে সেই জায়গাটা? আমার প্রশ্ন বোঝা গেল? তাহলে এবার আপনার ওই যে অ্যাস্ট্রোলজার আপনাকে যা বলেছে, এবার বুঝতে পারছেন যে কেন মেলেনি আপনার সাথে? ঠিক আছে, কিছু কমন জিনিস সবার মধ্যে মেলে, যেমন আপনার ভাগ্য আপনার সাথ দেয় না। এটা পৃথিবীতে কোন ব্যক্তির ভাগ্য সাথ দেয়? উনি যেটা চায় সেটা কোনোদিন, মানে যদি 100% পূরণ হয়ে যেত, তারপরেও ব্যক্তির ইচ্ছার কোনোদিন শেষ হতো না। এই জিনিসটা মেলাতে গেলে হবে না, বাকি পার্ট গুলো মেলাতে হবে, যেগুলো ক্রিটিক্যাল পার্ট, কমন জিনিস। যে আপনার অনেক শত্রু থাকবে, কার শত্রু নেই পৃথিবীতে, তাই তো? তারপরে আরেকটা কমন কথা কি, আপনার শরীর অসুস্থ থাকবে। আরে শরীর থাকলে তো খারাপ হবেই, তাই না? এইভাবে মেলাতে হবে। বলেছে যে আমার যেটা প্রাপ্য আমি কোনোদিন সেটা পাইনি। হ্যাঁ, আপনি পাবেন। আপনার মধ্যে সেই কি হয়, যে কোনো জিনিস নিয়ে আপনি লড়াইও করতে যান না। ঠিক আছে, পাইনি তো, এক দুদিন একটুখানি মনে মনে কষ্ট পাবেন, তারপরে আমি ছেড়ে দাও। ওই যে কেতু অ্যাক্টিভেট হয়ে গেছে কি করতে, ছেড়ে দিতে। হ্যাঁ ওই তো তাই 40 বছর ধরে তাই ছেড়েই দিয়ে যাচ্ছি, ছেড়ে ছেড়ে আর তো একটু হই। হ্যাঁ মানে আমি সেটাই এইবার কিন্তু আপনার ভালো রেজাল্ট দিতে শুরু করবে। মাথার মধ্যে গেঁথে গেছে। ওই যে অ্যাস্ট্রোলজার বলেছে আপনার তো ভাগ্যস্থানী, আপনার তো ভাগ্য এমনিই খারাপ, কোনোদিনই কিছু ভালো হবে না। ওই মাথার মধ্যে গেঁথে গেছে না, তো এখন থেকে আমিও এটা বিলিভই করি যে কোনো কিছু ভালোই হবে না। সবই গেছে গেছে মানে সব ছাড়তে 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 সব গেছে। এটা 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 হবে, আপনি মন থেকে যেটা ছেড়ে দেবেন। অনেক ক্ষেত্রে আমি তো এটা বাদই দিয়েছিলাম, বাদের খাতায় দিয়েছিলাম, তারপরে হয়ে গেছে। কেতু হচ্ছে, আপনি যতদিন না ছাড়বেন ওটাকে, ততদিন ও কেতু দেবেন আপনাকে। অন্যভাবে হয়তো অন্য জিনিস পেয়েছি, সেই জিনিসটা হয়তো পাইনি। হ্যাঁ, অন্য কিছু হচ্ছে, ওই যে বললাম কেতু হচ্ছে সেই ভাবের কারককে কেটে দেয়। আপনার মধ্যে যদি ওই ইচ্ছা থাকে, যতদিন আপনি ইচ্ছাকে আঁকড়ে ধরে রাখবেন, ঠিক আছে, ততদিন কেতু আপনাকে সেটা দেবেই না। কারণ আপনি কি করছেন, মানে ওটার প্রতি আপনার মায়া জন্মাচ্ছে। আর কেতু কি মায়াকে কাট করে, রাহু মায়াতে জড়ায়, রাহু কেতুর উল্টো রেজাল্ট দেয়। ক্লিয়ার হলো? আপনার সূর্যকেও দেখতে হবে, শুধুমাত্র কেতুকে দেখলে হবে না, আপনার সূর্যকেও দেখতে হবে। সূর্য তো কি করে, সূর্য হচ্ছে মান সম্মান খ্যাতি যশ, আমি কাজ করেছি, কাজের ক্রেডিট চাই আমার, যেটাকে রাহু গ্রহ দিয়ে বসে নিচ্ছে। ওই তো, আপনি যতই কাজ করেন আপনার কাজের রেজাল্ট অন্য কেউ নিয়ে নেবে। আপনি পরিশ্রমই করে যাবেন, আপনি কোনোদিন সেই কাজের ক্রেডিট কোনোদিন পাবেন না। এটা আপনার ক্ষেত্রে হবে। এবার যদি হ্যাঁ, এই যে শুধু কেতুকে দোষ দিলে হবে, সূর্যদেবকেও তো দেখতে হবে। হ্যাঁ, তো সেটা কি রবি আর রাহু একযোগ হলে তো গ্রহণযোগই হয়। অবশ্যই গ্রহণযোগ হয়, তবে সব যোগের সবকিছু নেগেটিভ হয় না, পজিটিভ যোগও আছে, মানে পজিটিভ দিকও আছে। সেটা এখন বললে কি লাভ, বুঝতে পারবেন না। ঠিক আছে, রাহু কি এক্সপ্লোরের কারক, সূর্য হচ্ছে কি প্রফেশন, তাই তো? তারপরে কি ইগো, তারপরে কি জেদ, তারপরে কি হচ্ছে সামাজিক স্ট্যাটাস, আত্মসম্মান। হ্যাঁ, আত্মসম্মান, উচ্চ পদ। দেখালে সূর্য এই কন্যা ওনার নিজস্ব রাশি সিংহ রাশিতে বসে আছে বা মেষ রাশিতে বসে আছে। তখন রাহু কি করলো, একসাথে গ্রহণযোগ লাগালো। সূর্য তো আমরা তো দেখে সূর্যকে গ্রহণযোগ লাগিয়ে দিচ্ছে, একেবারে সব বরবাদ হয়ে যায়, একদমই না। তখন আবার এটা ভালো রেজাল্ট দেবে কোথায়, এই যে যদি সিংহ রাশিতে হয়, যদি সিংহ রাশিতে হয় এবং যদি মেষ রাশিতে হয় রাহু, সূর্য যদি এক জায়গায় থাকে, সূর্য হচ্ছে মানে কি বলে, ওয়ান টাইপ অফ সমৃদ্ধি, রাহু হচ্ছে সেটাকে এক্সপ্লোর করে দেবে। মেষ রাশিতে থাকলে ভালো রেজাল্ট দেওয়ার কথা। ওকে, ভালো দেখি আরো তো দেখি খারাপ, বরং আমি যেখান থেকে ছেড়ে বেরিয়ে আসি তখন দেখি যে আমার
আমার পিছনে দেখি যে না ভালো ছিল, মানে এমন ব্যাপারটা হয়ে গেল, মানে জীবিত থাকতে কেউ ভালো বলবে না, ওপরে গেলে বলবে না ভদ্রমহিলা তাহলে ভালোই ছিল, মানে এইরকম হয়ে এসেছে আমার সাথে। হ্যাঁ, মানে আমি এই তো এত বছরের জীবনে আমি তাই দেখেছি, যে এই যে জায়গা থেকে যখন থাকাকালীন সম্মান পেলাম না, যখন যে জায়গা থেকে ছেড়ে বেরিয়ে আসলাম তখন এবার পিছু টানছে, না তখন তুমি তো ভালোই একাদশ ছিলে। একাদশ ভাবে কে আছে আপনার? একাদশ পতি কে? একাদশপতি তো কিছু নেই, ফাঁকা। আরে একাদশ পতি তো কেউ হবে। একাদশপতি শব্দের অর্থ কি? একাদশ মানে 11তম রাশি কি? সে রাশির মালিকটাই হচ্ছে পতি। ও আচ্ছা আচ্ছা, একাদশপতি দেখতে হবে। একাদশপতি কুম্ভ লগ্ন আমার। তো কুম্ভ লগ্ন যদি হয় তাহলে একাদশপতি কি হবে? মকর আরে এটা এটা 12, এরপরে 11, উল্টো গুণে নিলে তাড়াতাড়ি গোনা হয়ে যাবে। 1 2 3 4 ঘুরে গোনানোর দরকার নেই, কত সিম্পল। শনি, শনি হবে তাহলে। আরে কেন শনি হবে প্রভু? এই এটা তো 1 নাম্বার, তাই না? মকর লগ্ন কুম্ভ আপনার লগ্ন। এটাই, এটা তো কুম্ভ রাশিরই লগ্ন পড়েছে, কার জানি না, ঠিক আছে? তো এবার আপনাকে যদি আমি এদিকে 1 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি করে 8 9 10 এখানে আসি, ঠিক আছে? এই মানে এটা 10, এটা 11, এটা 12, আমার অত ঘোরার দরকার নেই তো বাড়ি বেরিয়ে বেরিয়ে। তাতে মানে আমি উল্টো গুণে দেবো, একের উল্টো দিকে 12 হবে, তারপরে 11 হবে। এইভাবে আমরা যেটা সুবিধা, আমার যে দিক দিয়ে কাছে হবে আমি সেদিক দিয়ে গুনবো। বৃহস্পতি হবে একাদশপতি। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি হবে। এবার বৃহস্পতির স্ট্যাটাস কোথায়? বৃহস্পতি নিজে কোথায় বসে আছে? কোন ভাবে বসে আছে? মকর রাশিতে। মকর রাশিতে বৃহস্পতির অবস্থান কি? দ্বাদশ, দ্বাদশ ভাবে বসে আছে বৃহস্পতি। হ্যাঁ, দ্বাদশ ভাবে বসে আছে, ভালো কথা, কিন্তু মকর রাশিতে বৃহস্পতির অবস্থান কি? নিচস্থ বলেছেন আপনি। ব্যাস হয়ে গেল, রেজাল্ট পেয়ে গেছেন। একাদশপতি কি ইচ্ছার পূর্তি তো। এরপরে আরো আরো অ্যাকুরেসি প্রয়োজন, আর সেটা এখনো শেখানো হয়নি, সেটা হচ্ছে নক্ষত্র দেখতে হয়। এই এক একটা গ্রহ মানে নিজে একা রেজাল্ট দিতে পারে না, মানে নিজে রেজাল্ট দিতে পারে না, সে কর্ম করায়। এই কর্মের রেজাল্ট নিতে গেলে নক্ষত্রের অধিপতির কাছে যেতে হয়, ঠিক আছে? যেমন এখানে বুধ রয়েছে, এই বুধের নক্ষত্রের অধিপতি কি? এখানে বুধের শ্রবণা নক্ষত্রে বুধ অবস্থিত, তাই তো? শ্রবণা নক্ষত্রের মালিক কে? চন্দ্রমা। চন্দ্রমা কোথায় বসে আছে? এই জন্ম ছকের ক্ষেত্রে, আপনারটা নয় তো। আপনাদেরটা করলে সেটা প্রাইভেসি মেনটেন করেই করা হোক, এগুলো এরকম করে করা উচিত না। চতুর্থে বসে আছে চন্দ্র। হ্যাঁ, চতুর্থ ভাবে বসে আছে, ঠিক আছে। বুধের আপনার সেটা আপনারটা বলছি না, আমি এনারটা বলছি। এনারটা চতুর্থ ভাবে বসে আছে। এনার যখন বুধের, হ্যাঁ, বুধের যখনই কর্মকাণ্ড আসবে তখন এনাকে চন্দ্রমার কাছে যেতে হবে রেজাল্টের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? অর্থাৎ মানে নক্ষত্র হচ্ছে বাড়ি, ধরে নিলাম বাড়ি, এই গ্রহগুলো হচ্ছে ভাড়াটিয়া, ঠিক আছে? নক্ষত্র হচ্ছে বাড়ি, বাড়ির একটা মালিক হয় মানে নক্ষত্রের অধিপতি। যেমন বুধ কার বাড়িতে ভাড়া থাকছে? চন্দ্রমার নক্ষত্রের শ্রবণা নামের বাড়িতে, মানে চন্দ্রমা হচ্ছে সেই গ্রহের মালিক, মানে সেই নক্ষত্রের মালিক। এবার চন্দ্রমার একটা প্রপার্টি বা বাড়ি আছে, সেই বাড়িটার নাম হচ্ছে শ্রবণা, ঠিক আছে? এরকম টোটাল 27টা নক্ষত্র আছে। 27টা নক্ষত্রের মধ্যে প্রত্যেকটা গ্রহের মানে আন্ডারে কটা করে নক্ষত্র পড়ে? 3টে করে। ওকে, এখন এখন এটা বললে আপনি বুঝতে পারবেন না, আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। তো সেটা আমি ক্লিয়ার করবো, বাকি স্টুডেন্ট যেদিন হবে সেদিন আস্তে আস্তে ক্লিয়ার করবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে আরেকটা জিনিস বলুন দাদা, এটা আমি জাস্ট কিছুদিন আগে শুনলাম, যার কোনো ব্যক্তির কোন লগ্নে জন্ম হবে বা কোন দশায় জন্ম হবে সেটা তার পূর্ব জন্ম থেকে নাকি ডিসাইড হয়, মানে আগের ক্লাসে, আগের দিনের ক্লাসে আমি নিজেই বলেছি এটা। আপনি বলেছেন না? আরেকটা জায়গা থেকে কোথাও থেকে শুনলাম, মানে সে যদি যেই দশাতে মারা যাবে, মানে কেউ যদি বৃহস্পতির দশায় মারা যায় তো পরবর্তী জন্ম তার বৃহস্পতি দশা থেকেই শুরু হবে। এটা আমি ক্লিয়ার করছি, ওয়েট। এই হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে সময় চক্র, এই যে গোল গোল আমরা দেখছি তো, এটাকে বলে সময় চক্র বা জীবন চক্র, যে যেটা বলে বলুক, অসুবিধা নেই, কোনো সমস্যা। এই সময় চক্র শুরু হয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমাদের রাশি যেগুলো আছে সেগুলো, ঠিক আছে?
এবার দেখা গেল কোনো ব্যক্তির মেষ রাশিতে জন্ম হলো, প্রথম জন্ম তার মেষ রাশিতে হলো, কথার কথা তার আগে কি জন্ম ছিল আমরা জানি না, পরে কতটা হবে তাও জানি না, কারণ আমরা এতটা সামর্থ্যবান নই কারো ব্যক্তির জীবনের পুরনো জন্মের কি আছে সেটা জানার, আমার কাছে তো নেই। আচ্ছা, ইনি কি করছে, এই জন্মে জন্মগ্রহণ করেছে, দশাটা আমি একটু পরে বলি, হ্যাঁ আগে জন্মের টোটাল সার্কেলটা বুঝিনি। এই জন্মে জন্মগ্রহণ করেছে, তার কর্ম করেছে, কর্মফল ভোগ করেছে, বাকি কর্ম কিছু সঞ্চিত রয়ে গেছে, সেই কর্ম নিয়ে ওই ব্যক্তি পরের লগ্নে জন্মগ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এটা মেষ লগ্ন হলো, তাহলে পরের লগ্ন কি হবে, পরের লগ্ন কি হবে, বৃষ লগ্নে তার জন্ম হবে। বৃষ লগ্ন কি হবে, তার দ্বিতীয় জন্ম। তারপরে কি, তার এই জন্ম ভোগ করে ফেলেছে, তার পরের জন্মে গিয়ে মিথুন। ঠিক আছে, তারপরে সে যে মানব জন্মই নেবে তার কি গ্যারান্টি আছে? এটা তো আরো বড় মানে অনেক কঠিন থিওরির দিকে যাচ্ছি। তাহলে বলি, আমরা কি যেন শুনি যে 84 লক্ষ কোটি যোনির মধ্যে আমাদের জন্ম পদ্ধতি চলতে থাকে, ঠিক আছে, তারপরে আবার আমরা পুনরায় মানব জন্মে ফিরে আসি, তাই তো? এইটুকুর মধ্যে 84 লক্ষ কোটি যোনি, যোনি মানে হচ্ছে 84 লক্ষ প্রকারের প্রাণী, তাই তো, বা কুল, 84 লক্ষ কোটি কুল হয় না, এর মধ্যে এইটুকু একটুখানি মানে অসম্পূর্ণ রয়ে গেছে এর মধ্যে, যে এই 84 লক্ষ কোটি যোনির মধ্যে বারবার জন্মগ্রহণ করতে হয়। বারবার কি করে, মানুষ জন্মই পেতে আমাদের 4 লক্ষ বার। ওকে, এবার 4 লক্ষ বারের মধ্যে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এর মধ্যে যে যত তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে তার কমপ্লিট হয়ে গেল। ওকে, আগে এটা শেষ করে নি, তারপরে আবার নয়তো টপিক ভুলে যাবে, এটা আবার পরে বলবো কিন্তু। হ্যাঁ, তো প্রথম জন্ম কি হলো, মেষ রাশিতে জন্ম হলো, মানে মেষ লগ্ন হলো। তারপরে দ্বিতীয় জন্ম কি হলো, দ্বিতীয় জন্ম কি হলো, বৃষ রাশি। তারপরে তৃতীয় তুলা, সরি, মিথুন রাশি। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, কর্কট রাশি, তাই তো? তারপরে জন্ম কি হবে, সিংহ রাশি। তো তারপরে জন্ম কি হবে, কন্যা। এইভাবে সে 12টা জন্ম ঘুরে এই যখন মানে মীন রাশিতে আসবে তখন তার তো সার্কেল কমপ্লিট হলো না। এই সার্কেল কমপ্লিট হলে তাহলে কি হবে, তার সম্পূর্ণ কর্ম সে অলরেডি করে ফেলেছে। এক একটা রাশির এক একটা তত্ত্ব এবং কারক তত্ত্ব থাকে। তো এই যখন ইনি 12তম রাশিতে চলে আসবে, অর্থাৎ 12টা জন্ম উনি ভোগ করবে, তখন এনার একবার মুক্তির সম্ভাবনা বাড়ে। 12তম রাশিতে আগে আসতে হবে, মুক্তি অত সহজ ব্যাপার নয়। যে আমি দেখা গেল আমি এখন 7 নাম্বার জন্মে আছি, কিন্তু আমি সব ভালো ভালো কাজ করছি, কিন্তু আমি এই জন্মে মুক্তি পেয়ে যাবো, এটা হয় না। মুক্তির জন্য আমাদের জন্মছকে সেই কম্বিনেশন হওয়া জরুরি। ঠিক আছে, যেমন কথার কথা, আমার যেমন এই যে এই লগ্নটা মিথুন, ঠিক আছে, অর্থাৎ আমি 3টে জন্ম সার্কেল কমপ্লিট করেছি না 300 পার করেছি সেটা তো আমি জানি না, কিন্তু আগের জন্মে আমার মানে বৃষ লগ্ন ছিল, ঠিক আছে, পরেরটা আমার কি হবে, কর্কট হবে, এইটুকু শিওর। আচ্ছা, ওকে, এবার এই সার্কেলটা যখন আমি কমপ্লিট করলাম, তাহলে এইখানে 12তম মানে মীন লগ্নে এসে আমি সেটা উদ্ধার হতে পারিনি, আবার 1 নাম্বার থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ চলতেই থাকে। ওকে, এর জন্য আমরা আগে কথাবার্তায় কি শুনতাম, 1 যুগ 12 বছর শুনেছি না? হ্যাঁ, এই হচ্ছে সেই 1 যুগ। এটা যুগের সঙ্গে সত্য ত্রেতা দাপর কলির কোনো মিল নেই, সেটা আলাদা, ওটা হচ্ছে কালখণ্ড। ওকে, ক্লিয়ার হলো? এবার যেটা দশা চলছিল, দশা দেখা গেল কোনো ব্যক্তি, আচ্ছা এটার আগে আমি আরেকটা কমপ্লিট করে দিই, নয়তো টপিকে ভুলে যাব। আমাদের 84 মানে 84 লক্ষ বার, ঠিক আছে, এই 84 লক্ষ বারের মধ্যে যে জন্ম হয়, তার মধ্যে মানুষ জন্ম আমরা প্রায় 4 লক্ষ বার। ওকে, 4 লক্ষ বারের মধ্যে প্রথম যে জন্ম হয়, ঠিক আছে, এই প্রথম জন্ম যখন হয় তখন আমাদের এই যে বিষ্ণুর যে 10টা অবতার হয় না, এই অবতারের কনসেপ্ট অনুযায়ী আমাদের হয়। প্রথমে কি হয়, প্রথমে কি হলো, কোনো একটা খুঁত অবশ্যই তার থাকবে। হয়তো দেখা গেল যে প্রথমে জন্ম নিয়ে সে ভূমিষ্ঠই হতে পারলো না, তার মধ্যে সেই এবিলিটি পাওয়ার এখনো আসেনি। এইভাবে কন্টিনিউ প্রসেস চলছে। একটা জন্ম নেবে, তারপরে তার একটু আপডেট হবে, আরেকটা জন্ম নেবে সে আরেকটু আপডেট করবে, আরেকটা জন্ম নেবে সে আরেকটু নিখুঁত শরীর পাবে। আপডেট মানে হচ্ছে নিখুঁত,
ঠিক আছে? এরকম আমরা সমাজে অনেক দেখি না যাদের পা নেই, ঠিক আছে? যাদের জন্ম থেকেই পা নেই বা জন্ম থেকে কোনো একটা অঙ্গে খুঁত আছে, তার আঙুলই নেই, তার হাত হয়নি, ওই যে প্রি ম্যাচিওর, এটা হচ্ছে জন্মের প্রথম স্টেজের দিকে এরকম হয়। এবার এর সাথে বিষ্ণুর 10 অবতারের কি সম্পর্ক? প্রথমে কি হয়েছে? মৎস্য অবতার, তার হাত পা কিছু নেই, তাই তো? তারপরে কি হলো? কুর্ম অবতার, তার মধ্যে পা এসছে, মানে পা এসছে, হাত আসেনি তার, রাইট? কচ্ছপের পাই হয়, হাত হয় না। তারপরে কি এসছে? কুর্ম অবতারের পরে কি এসছে? বামন অবতার। বামন অবতার, না আমি সিরিয়ালটাকে ভুলে যাচ্ছি? পরপর কি অবতার এসছে, কেউ কারো মনে আছে? বামন, বরাহ, তারপর চতুর্থী সম্ভবত বরাহ। আচ্ছা, বরাহ অবতার যদি আমরা ধরে নিই, ঠিক আছে, এটা শিওর তো? আমার তো ঠিক যতদূর মনে পড়ছে। concept হয়। আচ্ছা, আমি চেষ্টা করছি সেটাকে আরো ক্লিয়ার করার জন্য। তো যদি বরাহ অবতার হয়, বরাহের মধ্যে কি আছে? অনেকগুলো অসম্পূর্ণতা রয়েছে। অসম্পূর্ণতা কি রয়েছে? তার এখনো হাত আসেনি, উন্নত ব্রেন আসেনি, তাই তো? তার গঠন এখনো হয়নি, কিন্তু তার মধ্যে শক্তি এসে গেছে। মানে প্রথমে মাছের থেকে শক্তি বেশি কার এসছে? কুর্ম, মানে কচ্ছপের এসছে, তার থেকে বরাহের কাছে এসছে। বরাহ কি হয়েছে? বরাহের মধ্যে প্রচন্ড ক্রোধ রয়েছে এবং একগুঁয়ে স্বভাব রয়েছে। এই যে মানে অসম্পূর্ণতা বা ত্রুটি ধীরে ধীরে মুক্ত হচ্ছে। বরাহের পরে কি এসছে? বামন। কেবল বামন অবতার। বামন মানে হচ্ছে হাইট শর্ট, তাই তো? তার জন্য তাকে বামন বলা হয়। হ্যাঁ, তার মধ্যে তাহলে অসম্পূর্ণতা সেখানেও রয়ে গেছে। বামন অবতারের পরে কি আছে? পরশুরাম মনে হয়। পরশুরাম। হ্যাঁ, পরশুরামের মধ্যেও কি কমি আছে? সে তার কাছে মানে বামন অবতারের মধ্যে কি কি ছিল? ধর্ম ছিল, তাই তো? ধর্ম ছিল, জ্ঞান ছিল, ক্রোধ। হ্যাঁ, না আমি বামন অবতারের কথা বলছি। তার মধ্যে ধর্ম ছিল, ধর্ম ছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জ্ঞান ছিল, কিন্তু তার মধ্যে কি ছিল? অসম্পূর্ণ শরীর ছিল, মানে ক্ষুদ্র শরীর ছিল। এবার সেটা পরশুরামে চলে এলো। পরশুরামে এসে কি করলো? উনি একটা তাগড়া শরীর পেল, কিন্তু তার মধ্যে ধার্মিক জ্ঞানও রইলো, ন্যায় নীতি বোধও রইলো, কিন্তু তার ক্রোধ নিয়ন্ত্রণে রইলো না। হ্যাঁ, ওকে, এরপরে পরের পার্টে যখন আসবো, পরশুরামের পরে কে আছে? রামচন্দ্র, রাম অবতার, শ্রীরাম। এগুলো সিরিয়াল বাজে আসছে তো? হ্যাঁ হ্যাঁ। এবার শ্রীরামচন্দ্রের মধ্যে কি এসছে? ধর্ম এসছে, ধৈর্য এসছে, তাই তো? জ্ঞান এসছে, একদম পূর্ণ অবতার উনি এসছে। আসার পরে ওনার মধ্যে এই তো তার অবতার শেষ। আমরা তো যদি মনে করি তার মধ্যে এবার কমপ্লিট হয়ে গেছে, না কমপ্লিট নয়, পরের গুলো এবার তার অপূর্ণতাকে পূর্ণ করছে। রাম অবতারের পরে কে এলো? কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণর মধ্যে পুরনো যা ছিল সব সব রয়েছে, তার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, ধার্মিক চেতনা সব রয়েছে, কিন্তু শ্রীরামচন্দ্রের কাছে কূটনীতি ছিল না, রাইট? তখন সেটা ভগবান শ্রীকৃষ্ণ এসে সেটা পূরণ করলো। এবার যখন শ্রীকৃষ্ণ হয়ে গেল, তারপরে কে আছে? বুদ্ধ। বুদ্ধদেব। বুদ্ধদেব তো শ্রীকৃষ্ণ ভীষণ যুদ্ধ করেছে, তারপর একটা শান্তির জন্য কি এলো? এটা ব্যালেন্স এলো, বুদ্ধদেব এলো। তারপরে কে আসবে? মানে কল্কি আসবে, রাইট? বুদ্ধের পরে কল্কি শেষ অবতার। হ্যাঁ, ওই শেষ অবতারের মধ্যে এখন কি আসবে? কল্কিকে আমরা টেকনোলজির ভগবান হিসেবেই রিপ্রেজেন্ট করবো বা টেকনোলজির ভগবান হিসেবে দেখবো, এবং যুদ্ধের কারক। কি দিয়ে যুদ্ধ করবে? অসম্পূর্ণতা যেগুলো ছিল সে তার মধ্যে সেই সম্পূর্ণতা আসবে, এসে আমাদের মুক্তি করবে। ঠিক আছে? মুক্তি মানে আমরা এই সেই আনন্দে লাফালাফি করে লাভ নেই, কারণ আমরা সবকটাই হচ্ছে পাপী, রাইট? আমরা এত ভালো কর্ম করিনি যে ভগবান আসবে আমাদের উদ্ধার করতে। আমাদের গীতা একটা শ্লোক আছে, পরিত্রাণায় সাধুনায়, তাই তো? বিনাশায়স্য দুষ্কৃতম। স্ক্রিপ্ট আমার হয়তো পুরোটা মনে নেই, এরকমই। এর বাংলা অর্থটা আমার একদম মনে আছে। এর বাংলা অর্থ হচ্ছে যে সাধুদের পরিত্রাণ করতে ভগবান প্রত্যেক যুগে যুগে অবতরণ করেন, তাই তো? কিন্তু ওখানে কি বলেছে? সাধুদের, আর আমরা হচ্ছি মানে কি বলবো, চোরেদের লিস্টে প্রথম নাম আমাদের। আমরা অতিরিক্ত, কারণ আমাদের মধ্যে লোভ রয়েছে,
আমাদের মধ্যে লোভ রয়েছে, বাসনা রয়েছে, আমরা মানে মায়ার জগৎকে কোনোভাবে ত্যাগ করে যেতেই চাই না। আমরা সারা জীবন বেঁচে থাকবো, কোনোদিন মরার কথা ভাবতেও পারি না, আমরা অতিরিক্ত ভদ্র। তাই না? কিন্তু কিন্তু আমরা এটা ভুলে যাই যে জন্মেছি মৃত্যুর জন্য, জন্মই হয় মরার জন্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এবার তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো? এই হচ্ছে সেই সময় চক্র। আবার আমাদের এখান থেকে শুরু করতে হবে। এর মধ্যে দেখা গেল কোনো ব্যক্তি ঘোর পাপ করে ফেলেছে। আচ্ছা, তো আগে ওই আরেকটু ক্লিয়ার করে নিই। তো সম্পূর্ণ শরীর আস্তে আস্তে কি হচ্ছে, পূর্ণতা পাচ্ছে। পূর্ণতা পেতে 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 এই আমাদের মতো কিছু মানুষ এর শরীর প্রাপ্তি হয়। কিন্তু আমাদের শরীর কি পূর্ণতা পেয়েছে? না। আমাদের মধ্যে কি কি কমি আছে? আমাদের মধ্যে সবার আগে লালসা রয়েছে, ঠিক আছে, অহংকার রয়েছে, জিদ রয়েছে, অনেকের রাগ কন্ট্রোলে থাকে না, ঠিক আছে, অনেকের ভাবে আমাদের সময় চক্র চলে। আজকে অনেক খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা হলো, কারণ এইভাবে তো সুযোগ হয় না। ও, তারপরে কি বলেছিলাম, কি একটা বলবো যেন একটু আগে, এখন কি বলতে গেছিলাম? এগুলোই বলছিলাম আমি। না, আমি যেটা জিজ্ঞাসা করলাম যে যেই দশাতে মৃত্যু হয় সেই দশাতেই কি নেক্সট জন্ম হয় কিনা, দশার কথা জিজ্ঞাসা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা না। দেখা গেল কোন ব্যক্তির এই জন্মে বৃহস্পতির দশা পড়ছে, বা আমি রাহু দশা দিয়ে বলছি, ঠিক আছে, রাহু দশাটা মানুষ মনে রাখে খুব। রাহু দশা 18 বছর ধরে চলে। এবার দেখা গেল ওই ব্যক্তি এই 18 বছরের দশার 7 বছর কাটলো, মানে 8 বছর কাটলো, তারপরে তার মৃত্যু হয়ে গেল। তার দশা কতটা বাকি রইলো? এখনো 10 বছর বাকি রইলো। এই 10 বছর পরের জন্মে গিয়ে উনি ভোগ করবে জন্মকালীন দশা। এটাকেই বলে ভোগ্য দশা, ঠিক আছে? তাহলে দশা আগের জন্মে থেকে এই জন্মে সেটা কনভার্ট হয়ে চলে আসে, কন্টিনিউ চলবে, এটা এর কোনো শেষ নেই, যতদিন না আমাদের মুক্তি লাভ হবে। আচ্ছা, আমি ক্লিয়ার করতে পেরেছি? ওকে। তারপরে আর কি ছিল? আজকে আমাদের মূল ত্রিকোণ থেকে কোথায় চলে গেছি? গরিব হয়ে মানে ভিখারি হয়ে মরে, তো ভিখারি হয়েই জন্মাবে, এরকম ব্যাপার না, এরকম কোনো ব্যাপার না। এটার সাথে আমাদের কর্ম অ্যালাইন টেকনিক কি বলছে, কর্ম টেকনিক কি বলছে? কর্ম 3 প্রকার, ঠিক আছে? কর্ম 3 প্রকার কি? একটা হচ্ছে ক্রিয়ামান কর্ম, যেটা আমরা এখন করছি, এটাকে বলে ক্রিয়ামান কর্ম। আরেকটা হচ্ছে মানে সঞ্চিত কর্ম, ঠিক আছে? আর এটা হচ্ছে ভোগ্য কর্ম, অর্থাৎ এই যে কর্ম করছি এখন, ঠিক আছে, এটা তো ক্রিয়ামান চলছে। আর এটা যে সঞ্চিত কর্ম, যেটা আমার যে কর্ম হয়ে গেছে, ঠিক আছে, সেই কর্ম এখনো সঞ্চয় হয়ে আছে। আমি কাউকে মার্ডার করলাম, এক্ষুনি তো আমার শাস্তি হচ্ছে না, তাই না? সেটাই হচ্ছে সঞ্চিত কর্ম। এই কর্ম আমরা যদি ভোগ না কমপ্লিট করতে পারি, দেখা হলো যে আমার একটা কর্ম হয়েছে, আমি একটা কর্ম করেছি, ভুল করেছি বা ঠিক করেছি, সেই কর্মের একটা মোটামুটি একটা লং প্রসেস, আমি সেটা ইউনিট কি হিসেবে ধরবো। দেখা গেলো আমি কথার কথা 2 কিলো কর্ম করেছি, হ্যাঁ, এর মেজারমেন্টের জন্য একটা জাস্ট এক্সাম্পল। 2 কেজি কর্ম করেছি, সেই 2 কেজির মধ্যে আমি শুধুমাত্র 1 কেজি কর্মের ফল ভোগ করেছি, বাকি 1 কেজি কে নেবে? এরকম তো হয় না যে তুমি মরে গেছো, তুমি মানে তোমাকে মুক্তি দেওয়া হলো, তুমি শেষ, এরকম হয় না। এই বাকি 1 কেজি কর্ম পরের জন্মে গিয়ে বলবে হ্যাঁ আমি এসে গেছি, তোমার বাকি ব্যালেন্সটা ছিল সেটা আমি এবার মেটাতে এসেছি। ভালো কর্ম ভালো আসবে, খারাপ কর্ম করলে খারাপ আসবে। এই যে বাকি পরের জন্মে যে এলো 1 কেজি কর্ম, এই 1 কেজি কর্মটাই আমাদের নিয়তি, এটাকে আমরা ভাগ্য বলে জানি। ওকে, যে আমরা বলি না, আমরা ভাগ্য করে এমন কপাল পেয়েছি সব খারাপই হয়, আবার ওই শুধুমাত্র পাশের বাড়ির লোকজনেরই মনে হয় ভাগ্য ভালো থাকে পৃথিবীতে, পাশের বাড়ির লোকজনেরই শুধু ভাগ্য ভালো, লোকেরই বোধহয় মনের কথা, এটা 90% লোকেরই মনের কথা, 100% লোকের। আমি বাদে সবাই ভালো। সুখী লোক অনেক আছে ভাই, কিন্তু 90% মধ্যবিত্তেরই এই একই কথা, এই একটা কপাল পেয়েছে। ভাগ্যবান মানুষগুলো শুধু পাশের বাড়ি জন্মায়। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে সেই ব্যাপার। এবার ওই ব্যক্তি যখন পাশের বাড়িতে যাওয়া হবে তখন বলবে না না না, আমার থেকে ভাগ্যবান ওই পাশের বাড়ির লোক,
হুম, ওকে, হলো। তাহলে কর্ম হুম। হলো, আমাদের ট্রাইন হলো, তারপরে আজকে আমাদের সময় চক্র হলো, আর কি রয়েছে? এই অল্প অল্পই থাক দাদা, আর আর বেশি কিছু টপিকে যেতে চাইছি না, সব মাথার উপর দিয়ে যাবে। এইগুলো আবার নোটস গুলো তৈরি করে করবো, লিখবো, বেশি আরে এগুলো তো মনেই থেকে যাবে, কি আছে এর না। মধ্যে? আমি সব মনে থাকার টপিক তো। যেগুলো মেন মেন কথাগুলো আমি পরে আমার মতন করে নোটস লিখি। সব, কারণ এই কথা এখন যদি নোট লিখতে বসে তাহলে আপনার কথাটা শুনতে পারবো না, তো ওই জন্য আমি পরে এর জন্য আমি আগে থেকে বলি যে যখন ক্লাস হবে কেউ নোট নিয়ে বসবে না, ঠিক আছে? কারণ ওই শুনতে গেলে লেখা হবে না, লিখতে গেলে শোনা হবে না। আমি তো ওই জন্য পরে এগুলো বসে বসে লিখি। আর আরেকটা কথা বলছি যে আগের দিন দশমপতি অব্দি হলো, তাহলে নেক্সট যেদিন করাবেন তাহলে একাদশপতি আর দ্বাদশপতি এই দুটো বাকি আছে। হুম হুম হুম। আচ্ছা, তাহলে এখন কটা বাজে? 10:17। হ্যাঁ, বলুন বলুন। লগ্নপতিটা কি আপনি দিয়ে দিয়েছিলেন চ্যানেলে? আমার দেখা হয়ে ওঠেনি লগ্নপতির বিভিন্ন option, ওটা বাদ পড়ে গেছে দেখছি লেখাতে, মিস করে গেছি বোধহয়। এই যে অলোকরে ধরো, ও আগের দিন রেকর্ডিং এ ভুলভাল করে দিয়েছে। না, ওটা কি চ্যানেলে কি আপলোড করেছেন? আছে, আমার আছে। দেখা হয়নি। আছে আছে না? আছে। আচ্ছা, ওইটাই বাকি রয়েছে। আর বাকিগুলো নোটস তৈরি করে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো আছে। আর আচ্ছা, আজকে একটা এমনি নরমাল ইন্টারেস্টিং জিনিস নিয়ে এমনি জাস্ট গল্প করি, হ্যাঁ? এটা নোট না করলেও চলবে। আর 10-15 মিনিট আছে। আচ্ছা রেকর্ডিংটাকে তো বন্ধ করে দেবো? আরেকটা কথা না চলো। দাদা, আরেকটা কথা একটু জিজ্ঞাসা করার আছে। এই রিসেন্টলি সব ফেসবুকে দেখছি এই 22 তারিখ থেকে একটা খুব খারাপ যোগ শুরু হচ্ছে, যেটা চলবে আপ টু 2 এপ্রিল অব্দি। সবাই বলছে যে কি অঙ্গার যোগ, রাহু হ্যাঁ, মঙ্গল অঙ্গার যোগ। একসাথে যোগ, এবং কুম্ভ রাশিতে কাকে যেন বলছিলাম, অলোককে মনে হয় বলছিলাম না? কি বলো? না না না, আমি হয়তো আমার চ্যানেলে পোস্ট করেছি, ওই সরি ফেসবুকে পোস্ট করেছি। ও আচ্ছা আচ্ছা, এটা মিস করে গেছি, দেখিনি। আমি অন্যান্যদের বলছি, মানে সবাই দেখছি একযোগে সবাই একই কথা বলছে যে কুম্ভ রাশিতে একসঙ্গে 5টা গ্রহের প্রবেশ, এবং শুধু তাই নয়, মঙ্গল সেখান দিয়ে পাস করবে, যার ফলে খুব খারাপ খারাপ যোগ তৈরি হচ্ছে। তো এইটা একটু শুধু বুঝিয়ে দিন। মাঝে মধ্যে না আমার কেন জানি না মনে হয় যে ইউটিউবে যেসব অ্যাস্ট্রোলজার গুলো আছে এদের কি সারা জীবন শুধু খারাপ গুলোই চোখে পড়ে, ভালো জিনিস আর বলে না? কোনোদিন কোনো চ্যানেলে আমরা এটা পাইনি যে ঠিক আছে এখন ওখানে মহাপঞ্চ গ্রহীর যোগ হয়েছে, এবার দেশের এই হবে, পৃথিবীর জন্য এই ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? কেউ বলে না, দুনিয়ার খারাপ গুলো সব বলবে। তার আরে কারণ আছে তো। এমন তো কত লোক বলেই দেয় যে মরেই যাবে, সব একদম ধ্বংস হয়ে যাবে, বিশাল বড় খারাপ যোগ। আর খারাপ তার মধ্যে থেকে খারাপ না বললে বিজনেস চলবে কি করে? একদম। আগে আমি একটা কথা বললাম না, বৃশ্চিক রাশির সব খারাপ। আমি এখন অব্দি যত অ্যাস্ট্রোলজি দেখেছি প্রত্যেকে সেম কথা বলে, বৃশ্চিক রাশি অষ্টম রাশিতে, কালপুরুষের অষ্টম রাশি, দুঃখ কষ্টের রাশি, স্টার্টিংই তারা এই দিয়ে করে, তখন অটোমেটিক নিজের কপাল চাপড়াতে হয় যে সত্যি বাবা তাহলে এটা খারাপ রাশি, মানে এটা ধরেই নিয়েছি। আরে না, এরকম কিচ্ছু ব্যাপার না। এইসব ভিডিও কারা দেখে? যারা কিচ্ছু বোঝেই না, হয়তো কোনো কারণে শুনে ফেলেছে যে তার বৃশ্চিক রাশি, না না, আমি জানি ওরাই এইসব ভিডিও গুলো দেখে। এগুলো এবার আসে, এবার একটু সার্চ করি, এবার অটোমেটিক ফিডে এগুলোই আসতে থাকে, দেখছি। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই। অষ্টম রাশি কেন এত খারাপ বলে? অষ্টম ভাব হচ্ছে, অষ্টম ভাবের অর্থ কি? কষ্ট। তো কালপুরুষ কুণ্ডলী, মানে এই কালপুরুষ কুণ্ডলী যেটা মেষ রাশিকে লগ্ন হিসেবে ধরা হয়, তো তার অষ্টম ভাব হচ্ছে কি? বৃশ্চিক রাশি। তো অষ্টম ভাব 8 নম্বর রাশি বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশিকে সবাই সবসময় বলে দুঃখের কারক, নাকি এটা নাকি কালপুরুষের দুঃখের কারক। আরে অষ্টম ভাব না থাকলে রিসার্চ কোথা থেকে আসতো? অষ্টম ভাব না থাকলে ফ্যাক্টরি কোত্থেকে আসতো? অষ্টম ভাব না থাকলে, আচ্ছা আমি 1 সেকেন্ড ডিসপ্লে অফ করছি। কে ঠিক পড়ার সময় ফোন করবে? না তার আগে না তার পরে। হ্যাঁ দাদা, শুনছি। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। ও হ্যাঁ, অষ্টম ভাব যদি না থাকতো তাহলে রিসার্চ কোত্থেকে আসতো? অষ্টম ভাব যদি না আসতো তাহলে এই যে মানে যে কোনো জিনিসকে আবিষ্কার কোত্থেকে আসতো? ঠিক আছে? অষ্টম ভাব যাদের উন্নত তারাই একমাত্র সায়েন্টিস্টের জগতে অনেক বড় বড় আবিষ্কার দিয়ে গেছে, তাদের রিসার্চের থিওরি দিয়ে গেছে অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যা। অষ্টম ভাব না থাকলে এই যে আমাদের যে ধর্মের বা দেবতাদের যে এত পাওয়ার, এটা আমরা কি করে জানতাম?
যদি তন্ত্র শক্তি না থাকতো, আর তন্ত্র সাধনার যে শিক্ষা, এই শিক্ষাটা অষ্টম ভাব থেকেই তো আসছে। এই অ্যাস্ট্রোলজিটা অষ্টম ভাব থেকে আসছে। তো অষ্টম ভাব সম্পূর্ণ খারাপ এটা বলে কি করে? হ্যাঁ, অষ্টম ভাব কি কষ্টের কারণ। হ্যাঁ, সেখানে একটু কষ্ট থাকে, তো তাই বলে কি এগুলো কি খারাপ নাকি? তাই না? এবার আমাদেরকে জানতে হবে যে কোন ভাব কোন রেজাল্ট দিচ্ছে, সেই ভাবের কারক তত্ত্বগুলোকে তো নিজের আপন করে নিতে হবে, তবে সেই ভাব কি খারাপ রেজাল্ট দেবে? ওই যে আমি কত উদাহরণ দিয়েছি, ম্যাথমেটিক্স এর টিচারের কাছে ম্যাথ শিখতে হবে, তবে ম্যাথ এই টিচার যে হবে, ম্যাথের টিচার, উনি ওই স্টুডেন্টকে উল্টে আরো ভালো রেজাল্ট দেবে, বা ওনাকে কি বলে A+ দেবে, তাই না? কিন্তু আমরা সব ভিডিওতে চক্করে গেলে তো আমাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই হয়ে যাবে। ওগুলো দেখে হচ্ছে, হ্যাঁ ওইগুলো দেখে হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট মানে ব্যক্তিরা যাদের হয়তো কোনো কারণে শুনেছে যে আমার মানে অষ্টম ভাবের ওই অষ্টম রাশিটা বৃশ্চিক রাশি, তারা এবারে বৃশ্চিক রাশি বলেছে, চলো দেখা যাক কি বলে। এবার যখনই দুঃখ কষ্টের বন্যা বইয়ে দেয়, তখন শুরু হয়ে যায়, হ্যাঁ আমার জীবন শেষ, আর কিচ্ছু নেই, আমার ভাগ্য খারাপ, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অটোমেটিক আসতে থাকে ফিডে এগুলো। ইউটিউব খুললেই এগুলো, আমার তো অন্য কোনো রাশি আসে না, শুধু এই আসতে থাকে ইউটিউব খুললে। ভয়েস চোটে এখন বুঝতে না, ইউটিউবই খুলতে ইচ্ছা করে না। আচ্ছা, আমরা কোক শাস্ত্র নাম শুনেছি কোনোদিনও? আচ্ছা, অত ডিটেলস এর দরকার নেই। আমরা কি জানি যে আমাদের শাস্ত্রে নারীদের কত প্রকারে ভাগ করেছে আর পুরুষদের কত প্রকারে ভাগ করেছে? নারী জানি এটা? এটা খুব ইন্টারেস্টিং, একটা গল্পের মতো করেই বলি। হ্যাঁ, অন্ত, আদি নারী, অন্ত নারী, ওইগুলো কি? নারী নয়, নারী নয়, নারী, নারী মেয়ে, মেয়ে মেয়ে মানুষ। ও আচ্ছা আচ্ছা, না না না। আগে আমরা যখন গ্রাম্য কালচারে ছিলাম, আজ থেকে মোটামুটি 20 বছর বা 25-30 বছর আগে যদি চলে যাই, বা তারও আগে যদি চলে যাই, বা ধরো 40 বছর 50 বছর আগে যদি চলে যায়, তখনকার দাদু ঠাকুমারা না ওই যখন মেয়ে দেখতে যেত, তখন তারা মেয়েদের বিশেষ কিছু লক্ষণকে খুব ভালো করে ফলো করতো। তাদের পায়ের ধরন কেমন, তারা কিভাবে হাঁটা চলা করছে, ঠিক আছে, ওই ব্যাপারটা গঠন কেমন, শঙ্খিনী, ওই ওই জিনিসগুলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছিলাম, কিন্তু ভুলে গেছি। 4টে সম্ভবত, 5টা। 5টা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উল্লেখযোগ্য 5টা, এমনি নারীরা হয় 7 প্রকারের, উল্লেখযোগ্য হচ্ছে 5টা। ঠিক আছে, তো আমি এগুলো কেন পড়াচ্ছি, আমি চাইবো যে আমার যে স্টুডেন্ট গুলো আছে তারা যেন সবকিছু জানে। এগুলো অবশ্যই এগুলো একটা টপিক। আমরা যখন এই মানে অ্যাস্ট্রোলজিকে এসেছি শুধুমাত্র প্রেডিকশন করার জন্য না, নিজেদেরকেও কিছু শুধরাতে হবে, আমাদের নিজেদের নলেজের ভান্ডার বাড়াতে হবে। ঠিক আছে, আমি আজকে 10টা লোকের সামনে যখন কথা বলতে যাবো, আমার নিজের ঘটে তো সেই নলেজ থাকতে হবে, কোন প্রসঙ্গ কিভাবে এসছে সেটা তো আমাকে জানতে হবে। অবশ্যই কেউ যদি ঘুরিয়ে অ্যাটাক করে আমাকে, তাকে তো ডিফেন্ড করতে হবে। তো যাই হোক, তাহলে নারীরা হচ্ছে কত প্রকারের? 7 প্রকারের, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 5 প্রকারের। তো সব থেকে উত্তম নারী কারা, উত্তম নারীর বৈশিষ্ট্য কি, সেগুলো একটুখানি আমি গল্পের মতো করে বলি। হ্যাঁ, তো উত্তম নারী হচ্ছে যাদেরকে বলে পদ্মিনী, এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের 1 নম্বরে থাকবে। তারপরে চিত্রিনী, তারপরে শঙ্খিনী, তারপরে হস্তিনী, তারপরে হচ্ছে নাগিনী। এই হচ্ছে 5 প্রকার উল্লেখযোগ্য। তারপরে আরো 3 প্রকারের আছে, সরি 2 প্রকারের আছে, তাই তো? এই 2 প্রকারের আমারও মনে নেই, সেগুলো অতটা উল্লেখযোগ্য নয়। তো পদ্মিনী এটা হচ্ছে নারীদের মধ্যে শ্রেষ্ঠ। এদের মানে শরীর, আমি যতটা আমি পড়েছি বা শুনেছি, এদের শরীর থেকে নাকি একটা পদ্মের স্মেল বেরোয়। ঠিক আছে, এদের স্কিন ভীষণ কোমল হয়। ঠিক আছে, এদের স্কিনের একটা আলাদা গ্লো থাকে, এদেরকে দেবীর স্বরূপের মতো দেখতে হয়। এদের সুন্দর কালো চুল থাকে। ঠিক আছে, কালো চুল এবং লম্বা, অর্থাৎ এক কথায় দেবীর স্বরূপের সঙ্গে তুলনা করা যায় এরকম। এদের স্বভাব ভীষণ শান্ত। ঠিক আছে, এরা স্বল্প ভাষী হয়, মানে অল্প কথা বলেন। ঠিক আছে, এরা সাংসারিক জীবনে একদম লয়াল পার্সন হয়। ওকে, এর জন্য এটাকে কোক শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, এদেরকে 1 নম্বরে রেখেছে। এরপরে এসে কি চিত্রিনী। এরপর আমি পুরুষদের বলবো, হ্যাঁ শুধু যে মেয়েদের নিয়ে বলছি, হয়তো কেউ দিদিভাই বলবে আপনি ছেলে বলে আপনি মেয়েদের নিয়ে এসব বলছেন, এরকম না, ছেলেদের নিয়েও আছে।
এবার চিত্রিণীর কাজ কি? এদের কি হয়, এরা একটু মানে ছিমছিমে চেহারার হয়, এরা একটু সরু রোগা পাটকা টাইপের হয়, ঠিক আছে। এদের মানে কি বলে এটাকে, কোমরটা বিশেষ আকর্ষণীয় থাকে এদের, ঠিক আছে। চুল থাকে সুন্দর এবং স্ট্রেট, আর পদ্মিনীর চুল থাকে কোকড়ানো এবং কালো, ঠিক আছে। এদের শরীর থেকেও সুন্দর একটা স্মেল আসে, ঠিক আছে। তারপরে কি এদেরকে যার জন্য চিত্রিণী বলা হয়, এরা চিত্রকলা শিল্পে বিশেষ পারদর্শী হয়। এরা সুন্দর নৃত্য, গীত ইত্যাদিতে ভীষণ এক্সপার্ট হয়, ঠিক আছে। তবে এরা ভীষণ বুদ্ধিমতী হয়। আর ওরা কি হচ্ছে, যেটা পদ্মিনী বলেছি, ওরা শুধুমাত্র দায়িত্বকে বেশি প্রেফার করে, ঠিক আছে। আর এরা কি করে, এরা হচ্ছে বুদ্ধিমত্তাকে বেশি প্রেফার করে, এরাও লয়াল প্রকৃতির হয়। ওকে, তারপরে হচ্ছে শঙ্খিনী। শঙ্খিনী কি, এদের বলছে শরীর দীর্ঘ হয়, মানে বড় শরীর হবে। হুম, এদেরকে শঙ্খিনী বলার কারণ হচ্ছে এদের গলার মধ্যে 3টে শঙ্খের মতো দাগ থাকে, এর জন্য এদেরকে বলে শঙ্খিনী। এদের গলার স্বর ভীষণ গম্ভীর এবং মিষ্টি হয়, ঠিক আছে। এরা স্পষ্টবাদী, কিছুটা ক্রোধী, ঠিক আছে। তবে এরা ঘরকে গুছিয়ে রাখতে একদম এক্সপার্ট হয়। ক্লিয়ার হলো? এরপর হচ্ছে হস্তিনী। হস্তিনী শব্দের অর্থই আমরা বুঝতে পারছি যে একটুখানি মাংসল্য শরীর হবে, ঠিক আছে। তারপরে এদের চলন কেমন হবে, ধীরে সুস্থে চলবে, হেলতে দুলতে একদম যেমন হস্তিরা চলে। তারপরে দেহ থেকে একটা তীব্র কটা গন্ধ আসে, মানে একটা কেমন একটা স্মেল বেরোয়, যাই হোক। তারপরে আর কি, এদের মানে এদের যে মানে ঘাম হয়, ঘামের থেকে একটা গন্ধ বেরোয়, সেগুলো দিয়ে এটা জানা যায়। আচ্ছা, এরা না প্রচুর আহার মানে খাবার খেতে ভীষণ পছন্দ করে, তার তবেই তো এদের শরীর মেনটেন থাকবে না। এরা প্রচুর জলও পান করে, ভীষণ একটু অলস এবং জেদি প্রকৃতির হয়। আর এদের সবার আগে চেনার উপায় হচ্ছে, এরা যখন হাঁটবে তখন ধপাস ধপাস করে আওয়াজ হয়। ওকে, আমি এটুকু বোঝাতে পেরেছি? ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ। এরপরে আছে নাগিনী। এদের শরীর কি হয়, নমনীয় হয়, মানে কণ্ঠস্বর ভীষণ কর্কশ হয়, ঠিক আছে। এদের গায়ে থেকে অনেক সময় খুব সুন্দর স্মেল বেরোয়, ঠিক আছে। এরা মানে এদের চোখ ভীষণ মানে কি বলে মোহিনী, মানে এক কথা যাকে বলে বশ করে নেওয়ার মতো চোখ থাকে এদের। ওকে, তবে মানে হাঁটা চলা করবে, একটা মানে পাতা পর্যন্ত নড়বে না। ওকে, এরা একদম এতটা সাইলেন্টলি হাঁটা চলা করবে, কেউ বুঝতেও পারবে না যে পাশে দিয়ে কেউ গেছে বা না গেছে। এটাই হচ্ছে এদের স্পেশালিটি, এর জন্য এদেরকে নাগিনী বলে, ঠিক আছে। তবে এরা ভীষণ রহস্যময়ী এবং বুদ্ধিমতী হয়, ঠিক আছে। তবে অত্যন্ত আত্মবিশ্বাসের কারণে এরা অনেক প্রবলেমও ক্রিয়েট করে। হয়ে গেল 5 প্রকার। এবার তাহলে আমরা ছেলেদের দিকে আসি। অ্যাকচুয়ালি এই বিভাজনের কারণ কি, এরা যে বিভাজন করেছে শাস্ত্রীয় মানে মুনি ঋষিরা, বিভাজনের কারণ হচ্ছে মানে আগেকার দিনে যখন বিবাহ পদ্ধতি এসেছে, বিয়েতে কি করতো, এদের এই যে শারীরিক গঠন অনুযায়ী পুরুষদেরকে অনেকগুলো ভাগে ভাগ করেছে, স্ত্রীদেরকে অনেকগুলো ভাগে ভাগ করেছে। এদেরকে বিয়ে কোন নারী কোন পুরুষের জন্য উপযুক্ত এবং তাহলে কি হবে, এদের ফ্যামিলি লাইফটা যেন ভালো হয়, ওর জন্য এই শাস্ত্রের মানে বিশেষ উল্লেখ রয়েছে, যার জন্য আমরা এখন এই শাস্ত্রকে মনে রাখি। ওকে, তবে ছেলেদেরকেও আবার এরকম 4 ভাগে উল্লেখযোগ্য 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। প্রথমটার হচ্ছে শশক। এটা হচ্ছে খরগোশের মতো আর কি, শশক। এবার এদের শরীর কি, কোমল শরীর, তারপর কি উজ্জ্বল চোখ, মিষ্টি গলার স্বর, স্বভাব হচ্ছে শান্ত, বিনয়ী, সত্যবাদী এবং অল্পতে সন্তুষ্ট পুরুষ, ঠিক আছে। এরা মানে সঙ্গিনীর প্রতি মানে এই যে মানে পার্টনার হয়, পার্টনারদের প্রতি এরা ভীষণ যত্নশীল হয়। এর জন্য আমরা খরগোশকে দেখা যায় যে অনেক সময় এরা একা থাকতে পছন্দ করেন না, এক হয় একটা মানে পেয়ার নিয়ে আসতে, একটা জোড়া নিয়ে আসতে হয়, তাই তো? আমি কি বোঝাতে পারছি? কোনো আওয়াজ নেই যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, ভালো মানে লাগছে। সাবজেক্ট ভালো। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে মৃগ। মৃগ হচ্ছে হরিণ, ঠিক আছে। এদের শরীর কি হবে, ওপরের দিকটা সরু,
ঠিক আছে, কোমরের নিচের দিকটা অর্থাৎ আমাদের যে থাই বা দাপনা পোর্শনটা আছে, হাঁটু পোর্শন, ওদিকটাতে বেশ মাংসল্য থাকে। ঠিক আছে, এদের সুঠাম চেহারা, ওই জন্য তবে ফিটনেস ভালো, ছিপছিপে দেহ। ঠিক আছে, শরীর কি হচ্ছে লম্বা, আর কি চঞ্চল চাহনি এদের মানে বৈশিষ্ট্য, স্থিরতা কম থাকে, বুদ্ধিমান, শিল্প অনুরাগী এবং অত্যন্ত চটপটে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে মৃগ মানে মৃগ ক্যাটাগরির সাথে চিত্রিনী মেয়েদের বিয়ে দেওয়া ভীষণ ভালো, তাই না? এদের মধ্যে কি হবে, মানে কম্বিনেশনটা ভালো থাকবে না? হ্যাঁ, এরাও শিল্প অনুরাগী, বুদ্ধিমান, ঠিক আছে, অত্যন্ত চটপটে। মানে যারা চিত্রিনী তাদেরও মধ্যে বুদ্ধিমত্তা আছে, তারা ভীষণ চটপটে স্বভাবের হয়। তারপরের পার্ট হচ্ছে কি বৃষ, এদের বিশাল মানে এটা হচ্ছে ওপরে পোর্শন, এটা হচ্ছে আমাদের চেস্টের পোর্শনটা। হ্যাঁ, এদের শরীর মানে ওপরের দিকটা কাঁধ ভীষণ চওড়া হয়, বুক অনেক বড় সাইজের হয়। ঠিক আছে, মানে এটা ওয়ান টাইপ অফ কি বলে ছাতি। তারপরে হচ্ছে চওড়া কাঁধ বললাম। তারপরে কি আছে এদের মধ্যে, এদের শরীর যেহেতু মানে সুঠাম চেহারা রয়েছে, অবশ্যই এদের মধ্যে বল থাকবে না, শক্তিশালী থাকবে। এরা হচ্ছে বৃষ মানে হচ্ছে বৃষ মানে হচ্ছে ষাঁড়। এদের সাহস, এরা ভীষণ সাহসী হবে, জেদি হবে। তারপরে কি, তবে এরা ভীষণ বিশ্বস্ত হয়। ঠিক আছে, এদের মধ্যে প্রচুর পরিমাণে ভোজনের মানে আকাঙ্ক্ষা থাকে তীব্র। ওই যে হস্তিনীর সঙ্গে এদের ভালো ম্যাচিং রয়েছে। ঠিক আছে, তবে এদের জীবনে অনেক ধৈর্য শক্তি আছে। এর যেমন মৃগ যেমন চঞ্চল, এরা কি করছে, এদের মধ্যে ধৈর্যটা রয়েছে। এর পরের পার্টটা হচ্ছে অশ্ব। এই অশ্ব যাদের রয়েছে, এরা যখন হাঁটা চলা করে, ঠিক আছে, এদের মধ্যেও একটা দপদপ দপদপ বা খটখট করে আওয়াজ হয়, সে খালি পায়ে হাঁটুক জুতো পরে হাঁটুক, এটাই হচ্ছে এর বিশেষত্ব। ঠিক আছে, এদের দেহ হচ্ছে শক্তপোক্ত। ঠিক আছে, মানে এদের হাড় গোড় ভীষণ বেশ শক্ত, গায়ে মাংস থাক আর না থাক জোর অবশ্যই থাকে এদের। তবে এদের শরীরে প্রচন্ড পরিমাণে লোম থাকে। ঠিক আছে, এরা ভীষণ সাহসী, তারপরে কি ক্ষিপ্র স্বভাবের হয়। ঠিক আছে, তারপরে মানে একটু সেন্সিটিভ, মানে ওভার মেজাজ হয়ে যায় আর কি। তবে এদের মধ্যে কি হয়, এরা যখন ফ্যামিলি লাইফে যায়, এরা রোমান্সের থেকেও এরা ফিজিক্যালি বেশি অ্যাট্রাকশন পছন্দ করে। হলো, তাহলে ছেলে মেয়ে প্রকারভেদ হয়ে গেল, খুব ইজি। এই হচ্ছে আমাদের সমাজে এত প্রকারের নারী এবং এত প্রকারের পুরুষ থাকে। ওকে, তাহলে আজকে বিচার করা যায়? হ্যাঁ, এটা কি ছক দেখে বিচার করা যায় নাকি মানে ছক দেখেও বিচার করা যায়, ছকের মধ্যেও আছে। ছকের মধ্যে সেই সব সিক্রেট টেকনিক আছে যেগুলো দিয়ে একজন ব্যক্তি সব জানা যাবে, ওই ব্যক্তির স্বভাব কেমন আমার জন্ম ছক না দেখেও বলে দিতে পারবো। ওই লগ্ন দেখে না, লগ্নপতি আমাদের না, সেটা আমরা যখন ম্যারেজ অ্যাস্ট্রোলজি শেখাবো বা ওই যে জটক বিচারটা শেখাবো, সেখানে একদম ডিটেলসে বলবো। আমরা 14 প্রকার যোনি থেকে আসি, 14 প্রকার যোনি থেকে আমাদের আসতে হয়। তার মানে এই নয় যে আমরা আগের জন্মে ওই প্রাণী ছিলাম, কেউ অশ্ব যোনি থেকে এলো, তার মানে এই নয় যে ওই ব্যক্তি অশ্বতে আগের জন্মে অশ্ব ছিল, ঘোড়া ছিল। ঠিক আছে, কেউ বেজি থেকে আসে, কেউ সিংহ থেকে আসে, কেউ বাঘ থেকে আসে, কেউ হাতি থেকে আসে, কেউ কুকুর থেকে আসে, কেউ বিড়াল যোনি থেকে আসে। এরকম 14 প্রকারের যোনি হয়। ঠিক আছে, ওই যোনি কেন হয়, ওই ব্যক্তির মধ্যে ওই মানে প্রাণীর গুণাগুণ তার মধ্যে বেশি আছে, এই হচ্ছে তার সিক্রেট টেকনিক। এটাই খুব সিম্পল। ওকে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা আজকে এইটুকুনি থাক, নতুন আজকে আর নেই, পরে আবার নতুন টপিক। আজকে অনেক কিছু হলো কিন্তু হয়নি